এবং গৌতম লাহিড়ী দুজনই সিনিয়র সাংবাদিক। আপনাদের জয়ন্ত রায় চৌধুরী মাঝে মধ্যেই আমার শোয়ে জয়েন করেছেন এবং তার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক অনেক, অনেক পুরনো। যাই হোক, আমি ১ম এ একটু জানতে চাই জয়ন্ত রায় চৌধুরী আপনার কাছে যে অ্যা বাংলাদেশে অ্যা যা ঘটছে বা ভারতের সাধারণ মানুষ আমরা দেখুন সরকারে একটা সম্পর্ক থাকে। সেটির মধ্যে অনেক কূটনীতি, অনেক কিছু বিষয় থাকে। কিন্তু মানুষে যে আমাদের সম্পর্কটি আমার কাছে এটি মনে হয় এটি অত্যন্ত মূল্যবান। তো সেই দিক থেকে আপনি যদি একটু ভারতীয়রা বাংলাদেশের ঘটনাক্রম কিভাবে পর্যবেক্ষণ করছে একদম সাধারণ মানুষের দৃষ্টিতে সেটি যদি একটু বলতেন। দেখুন, বেশিরভাগ ভারতীয়রা বাংলাদেশ নিয়ে খুব একটা চিন্তা করে না, সত্যি কথা বলতে। বেশিরভাগ ভারতবর্ষের মিডিয়া বলুন কি সাধারণ লোক বলুন, তারা ওয়েস্ট ফোকাস। তারা পাকিস্তানের উপরে বেশি নজর রাখে, যদি দেশ হিসেবে নজর কারোর উপরে রাখে, বা আরো দূরে ওয়েস্টের দিকে, ইউরোপ আমেরিকার দিকে তাকায়। বাংলাদেশের দিকে খুব একটা তাকায় না। এমনকি আমি কলকাতায় ৩ বছর কাটিয়ে এলাম, ৩ বছর আমি কলকাতায় পোস্টেড ছিলাম, এবং তখন আমি অবাক হয়ে গেলাম। আমার ধারণা ছিল যে বাংলাদেশ নিয়ে নিশ্চয়ই অনেক ভারতীয় সাংবাদিক বা কলকাতায় বা ভারতীয় লোকেরা বাংলাদেশ নিয়ে সচেতন থাকবে, তাদের নিয়ে ফলো করে। কিন্তু বুঝতে পারলাম যে বেশিরভাগ লোকই বাংলাদেশকে ফলো করে না, বাংলাদেশে কি ঘটছে বা না ঘটছে তা নিয়ে তাদের মনের মধ্যে হচ্ছে ওই মার্কেট স্ট্রিটে, কলকাতার কিছু লোকেরা জানে মার্কেট স্ট্রিটে বাংলাদেশিরা আসে থাকে, কিছু হোটেল আছে যেখানে বাংলাদেশি খাবার খুব ভালো পাওয়া যায়। ভারতীয় খাবার আর বাংলাদেশি খাবারের মধ্যে খুব একটা পার্থক্য নেই, কিন্তু তবুও কিছু লোক বলে এটা বাংলাদেশি খাবার। একটু ঝাল বেশি থাকলেই বোধহয় ভাবে এটা বাংলাদেশি খাবার। যাই হোক, এছাড়া খুব একটা কিছু যে সজাগ বাংলাদেশ নিয়ে তা নয়। এমনকি বর্ডার রিজন বসিরহাটে আমার আত্মীয় স্বজনরা থাকে, আমি গিয়ে ঘুরে এসেছি, সেখানেও যে বাংলাদেশ নিয়ে খুব একটা সচেতন তা না। বরঞ্চ আমি বলবো ৭০-এর দশকে তারা বেশি সচেতন ছিল। ১৯০০ তখন বর্ডার খুবই ইজি টু ক্রস ছিল, কোনো রকমের বিশেষ বাঁধন ছিল না। এপার থেকে ওপারে ফুটবল টিম গিয়ে খেলে আসতো, মানে একই দিনে খেলে আবার সন্ধ্যেবেলা চলে আসতো। তো এই সব যে রিলেশনশিপটা, সেটা প্র্যাকটিক্যালি বন্ধ, বিকজ বেড়াতা এসে গেছে, অনেক রকমের রেস্ট্রিকশন দু সাইড দিয়ে দেওয়া হয়েছে। তো কনসিকুয়েন্টলি সেইগুলো নেই। তবে ওই যে বর্ডার রিজনে যে একটা আলাপ পরিচয় ছিল অন্য পারের সঙ্গে, সেটা অনেকটা কমে গেছে। এপার আর ওপারের মধ্যে যে বিবাহ সম্বন্ধ, সেটা এখনো আছে, কিন্তু আগের মতন অত নয়। হয়তো আগে যেমনি এক গ্রামের ছেলে বা এক গ্রামের মেয়ে উপরের দিকে গ্রামের ছেলে বা মেয়ের সঙ্গে বিয়ে করছে, সেটা হয় না, কারণ দেখা সাক্ষাতেরই তো সংখ্যা, চান্সেস খুব কম। এখনো সম্বন্ধ করে হয়তো কিছু বিয়ে হচ্ছে, আত্মীয় স্বজন আছে, সেজন্য তারা এদিকে আসছে কোনো বিয়ে বাড়িতে, এখানে একটা সম্বন্ধ হয়ে যাচ্ছে। আমার মনে হয় বেশ কিছু কয়েক বলবো প্রায় লাখখানেক এরকম বিবাহ প্রত্যেক ৫ বছরের মধ্যে হচ্ছে, যেখানে ভারতীয় এবং বাংলাদেশের মধ্যে বিবাহ হচ্ছে। কিন্তু এছাড়া যে খুব একটা সম্পর্ক আছে তা নেই। খুব একটা যে আমাদের মাইন্ড স্পেসে বাংলাদেশ আছে তা নেই। কিন্তু আমি দেখেছি বাংলাদেশে, তো আপনি জানেন আমি ৮-১০ বার গেছি, সেখানে আমি দেখেছি সাধারণ বাংলাদেশের মধ্যে ভারত নিয়ে কৌতূহল আছে, ভারতের টক শো দেখে, ভারতের প্রত্যেকটা জিনিস দেখে। তো এই জিনিসটা অতটা নেই। কিছু বাংলাদেশের কিছু নাটক, কিছু বই এখানে নিশ্চয়ই লোকেরা পড়ে। আদারওয়াইজ খুব একটা যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক তা নয়। কলকাতার বইমেলাতে কয়েকটা বাংলাদেশি প্রকাশকের স্টল পড়ে, সেখানে কিছু বই নিশ্চয়ই বিক্রি হয়। আর হ্যাঁ, লেফটিস্টরা যারা ভারতবর্ষে আছে তাদের সঙ্গে গাঢ় সম্পর্ক আছে বাংলাদেশের লেফটিস্টদের সঙ্গে, যে জন্যে যখন স্টুডেন্ট অভ্যুত্থান হলো ৫ই অগস্ট গত বছরে, সেই সময় অনেক ভারতীয় লেফটিস্টরা কিন্তু সাপোর্ট করেছিল। যারা অর্গানাইজ পার্টি সিপিআই বা সিপিএম তারা মোটেই করেনি, কিন্তু অন্য অনেক লেফটিস্টরা, বিশেষ করে ইন্টেলেকচুয়ালসরা, গায়ক গায়িকারা, এরা অনেকেই সাপোর্ট করেছিল, এবং দে কেম আউট ইন ওপেনলি ইন সাপোর্ট। তারা এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় তারা এটা নিয়ে প্রচার করেছিল, এবং তাদের অনেকের সঙ্গে আমার তর্কাতর্কিও হয়েছে ইন আ ফ্রেন্ডলি ম্যানার, যে ইন্টারপ্রিটেশন অফ লাস্ট অগস্ট যে কি ঘটেছিল। আমার তখনও ইন্টারপ্রিটেশন ছিল, দিস ইজ, yes, students have done it. It was a multi-party pronged movement, a very popular movement. Kintu at the same time, behind it, there was Jamaat and BNP. And that has been proven correct. BNP, in fact, has taken a backseat. Jamaat বেশি আগে চলে এসছে। সেটা তাদের মধ্যে এখন বেশিরভাগরাই মানতে লেগেছে। তসলিমা নাসরিন, আপনাদের নামকরা লেখিকা, আমাদের দিল্লি শহরে আমার প্রতিবেশী, বেশ কয়েকটা বাড়ি দূরেই থাকে, তিনিও তখন খুব লিখেছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে। এখন তিনিও লিখছেন যে এই পুরো যে রিভোল্টটা ছিল সেটা অ্যাকচুয়ালি জামাতের রিভোল্ট ছিল, এবং শি ডাজ নট লাইক হোয়াট ইজ হ্যাপেনিং ইন বাংলাদেশ। তার মনে হয় বাংলাদেশ আরো পিছিয়ে পড়ছে। তো এই হচ্ছে মোটামুটি ইন আ নাটশেল ভারতবর্ষ যা ভাবছে বাংলাদেশ নিয়ে।
গৌতম লাহিড়ী আপনারও একই রকম অভিমত কিনা? সেই সঙ্গে জয়ন্ত রায় চৌধুরীর কথা শুনতে আমার মনে হচ্ছিল তাহলে আ ধরেন আনন্দবাজার কদিন পরপরই বাংলাদেশ নিয়ে বোমশেল আ উম খবরাখবর ছাপে। কাদের জন্য ছাপে? ভারতীয়দের জন্য নাকি বাংলাদেশীদের জন্য? কিংবা স্টার জলসা কি আরো যেন সিরিয়াল দেখায়, কি যেন সিনেমা আমি আছে না টিভি চ্যানেল? আমি অবশ্য অত বেশি দেখি না এগুলো। আ আছে তো অনেক সিরিয়াল বাংলাদেশের মানুষ সারাদিন দেখে। এগুলো বানায় কাদের জন্য? মানে ভারতীয়দের জন্যই? নাকি আ আ আ বাংলাদেশীরা তাদের ভোক্তা দেখে বানায়? গৌতম লাহিড়ী। না দেখুন, ওই টিভি সিরিয়াল ফিরিয়াল বিষয়ে আমি একেবারে অনভিজ্ঞ, কিচ্ছু জানি না। আমি নিজে দেখি না। ফলে আমি ও ব্যাপারে কোনো মন্তব্যই করতে পারবো না। কার জন্য বানায়, কে দেখে। তো শুনেছি বাংলাদেশে বহু সিরিয়াল খুব জনপ্রিয় ছিল। জনপ্রিয় ছিল আরকি। কিন্তু আমার মনে হয় ৫ই আগস্টের পর একটা গুণগত পরিবর্তন ঘটে গেছে। গোটা ভারত সহ বাংলা মিডিয়াতে। প্রতি মুহূর্তে এখন বাংলাদেশ সম্পর্কে আগ্রহ বাড়ছে। আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং এ প্রতি সপ্তাহে যাই এবং সেখানে আগে একসময় আমি একা প্রশ্ন করতাম। এখন আমার সহকর্মীর সংখ্যা দাঁড়িয়েছে কমসে কম ১৫ থেকে ২০ জন। আপনি প্রতিদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং এ অন্তত ৫ থেকে ১০ টা প্রশ্ন পাবেন, যেটা আমি করি না কিন্তু অন্যরা করে। আমি তো আগে একা করতাম। এখন মাঝে কখনো হয় যে আমার প্রশ্নটাও কেউ করে দেয়। এমনও হয়েছে। আগ্রহ নেই তা না। নিকটতম প্রতিবেশী এই কারণে আগ্রহটা আরো বেড়েছে, যেহেতু বাংলাদেশ সম্পর্কে এখন ভাবা হয় যে শেখ হাসিনার সময় একটা কারণে আপনাকে কিন্তু এটা মেনে নিতে হবে, এটা বাংলার দুর্ভাগ্যজনক হোক কি সৌভাগ্যজনক হোক আমি জানি না, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের প্রতি সমব্যথী। ভারতবর্ষের বেশিরভাগ মানুষ বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করে। ভারতবর্ষের বেশিরভাগ মানুষ মনে করেন যাই অন্যায় বা অত্যাচার ইত্যাদি যাই করে থাকুক শেখ হাসিনা, কিন্তু যেভাবে তাকে বিতাড়ন করা হয়েছে এটা মেনে নেওয়া যাবে না। এটা হচ্ছে সাধারণ বাঙালির মনোভাব এবং ভারতীয়দের বাংলাদেশের জাতীয় সংবাদপত্রে আগে কখনো বাংলাদেশ নিয়ে খবর নেই। আজকের ওই চিঠির পরিপ্রেক্ষিতে আমি অন্তত ১০ থেকে ১৫টা ন্যাশনাল সংবাদপত্রের খবর পাচ্ছি, ইন্টারপ্রিটেশন চাইছে। আমার কেউ কমেন্টও নিয়েছে, যেহেতু ওই স্টেটমেন্টে প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার নাম উল্লেখিত আছে। প্রেস ক্লাব ইন্ডিয়াতে সম্প্রতি একটি সাংবাদিক বৈঠক হয়েছিল, সেই কারণে আমি তার প্রতিক্রিয়াও জানিয়েছি। ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত সব থেকে দীর্ঘ এবং ভারতে বাংলাদেশ যদি স্থির, শান্ত এবং সমৃদ্ধশালী না হয়, এটা ভারতের পক্ষে বিপজ্জনক। যেন বাংলাদেশের ভালো সবসময় ভারতীয়রা চায়। এই কারণে চায়, স্বার্থের কারণে চায়। আমি বলছি না যে আওয়ামী লীগকে ভীষণ ভালো লাগতো, দেখতে ভালো ছিলেন শেখ হাসিনা, এমন না। শেখ হাসিনা থাকাকালীন ১৫ বছরের স্বাধীনতায় আমরা নিরাপদ ছিলাম। আমরা এখন একটা নিরাপত্তাহীনতায় ভুগছি। এখনো ঘটেনি কিছু, সৌভাগ্যের বিষয়, এখনো ঘটেনি কিছু। জেল থেকে যেভাবে অপরাধীরা মুক্তি পেয়েছে, জঙ্গিরা যেভাবে মুক্তি পেয়েছে এবং যেভাবে হুমকির ঘটনাগুলো প্রতি মুহূর্তে ঘটছে, এইসব আমরা ভারতীয়রা আতঙ্কিত, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং সেই কারণে কখন কি ঘটবে এই নিয়ে সেটা চিন্তার মধ্যে আছে। ফলে আপনি যেটা বলছেন, আমি বলছি বাংলাদেশ সম্পর্কে আগ্রহটা ৫ই আগস্টের আগে যেটা ছিল, ৫ই আগস্টের পর অনেক বেশি বেড়ে গেছে, বহু গুণ বেড়ে গেছে। এবং প্রতিটি মুহূর্তে প্রতিটি খবর প্রতিদিন বাংলাদেশের কাগজ আগে কেউ পড়তো না ভারতীয় সাংবাদিকরা। এখন প্রতিদিন সকালে ফোন করে যারা বাংলা জানে না তারা জিজ্ঞেস করে এটার মানে কি, এটা কি লেখা হয়েছে। ফলে আমার মনে হয়েছে যে এই বাংলাদেশের ভাগ্যের সঙ্গে ভারতের ভাগ্য একটা জড়িয়ে আছে। এককভাবে দেশ কখনো সমৃদ্ধশালী হতে পারে না, না বাংলাদেশ না ভারত। বাংলাদেশ ভারতকে যদি সমৃদ্ধশালী হতে হয় তার প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক সবচেয়ে ঘনিষ্ঠতম করা উচিত। যেটা ছিল না যে তা না। আজকে যে পরিস্থিতি ঘটেছে, ধরুন সমস্ত স্থল সীমান্ত বন্ধ, আদান প্রদান হচ্ছে না, এখন রপ্তানি আমদানি বন্ধ। সব থেকে বেশি দুর্ভাগ্যের বিষয়, আমি বহু জায়গায় বহু চেকপোস্ট গুলো ঘুরে দেখে এসেছি, যেগুলো ধরুন আগে চালু ছিল এবং যেগুলো সীমান্ত হাট বলা হতো, সেই গ্রামে দুপরাজয় মারফত করছি বাংলাদেশ এবং ভারতের, তাদের যে এখন একটা আর্থিক দুর্দশার মধ্যে পড়তে হয়েছে, সেই আর্থিক দুর্দশার মধ্যে আগে তারা পড়েননি। এটা তাদের উপর একটা দুর্দশা। অনেকটা বলতে পারেন রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখ হগড়ার প্রাণ যায়, এরকম একটা ঘটনা। বাংলাদেশের ক্ষেত্রে যেটা করেছে, আমি বাংলাদেশে প্রায় ২৪ পর্যন্ত, শেষ তো ২৪-এর ফেব্রুয়ারিতে গেছি, কিন্তু তারপরে আর যাইনি। কিন্তু তার আগে পর্যন্ত প্রতি বছরে কতবার গেছি আমার হিসাব নেই। মানে আমার কাছে মনে হয়েছিল সাধারণ মানুষের কিন্তু
একটা জিনিস, সাধারণ মানুষ খুব সুখে শান্তিতে জীবনযাপন করছিলেন, ব্যবসায়ী বা বিরোধী দল তাদের অনেক অসুবিধা ছিল, সেইটা অসুবিধা ছিল, সেটা অস্বীকার করা কিছু। মানুষ ভালো, নাহলে একটা রিক্সাওয়ালার মুখ থেকে আজকের দিনে কমেন্ট শোনা যায় না, এটা মনে হয় তার মনের ভাবনা, তাই না? ফলে আমি বলবো যে যেটা আপনারা বলছেন, জয়ন্ত যেটা বলেছে আমি একবারে সম্পূর্ণ দ্বিমত পোষণ করছি তা না, কিন্তু এইটা বলতে বাধ্য হচ্ছি যে বাংলাদেশ সম্পর্কে এই মুহূর্তে ভারতবাসীর আগ্রহ প্রচুর বেড়ে গিয়েছে, যেটা আগে ছিল। এটা থ্যাঙ্কস টু আপনাদের সোকল্ড স্টুডেন্ট রেভলিউশন। জি। আ জয়ন্ত রায়চৌধুরী ধরেন ভারতের সঙ্গে বাংলাদেশের যেই সম্পর্কটা তো ঐতিহাসিক আমরা সবাই সেটা বুঝি। ধরেন অনেকেই অভিযোগ করে যে ভারত রাষ্ট্র হিসেবে আওয়ামী লীগের সঙ্গে যেই সম্পর্কের বন্ধনে আবদ্ধ সেই সম্পর্কটি অন্য রাজনৈতিক দলের সঙ্গে অতটা নাই। বা আওয়ামী লীগকে ভারত রাষ্ট্র হিসেবে যতখানি ট্রাস্ট করে অন্য রাজনৈতিক দলগুলোকে ততটা করে না। এটি কি আমরা ওই দিক থেকে ব্যাখ্যা করতে পারি কিনা? যদি এটি সত্যও হয়ে থাকে যে ধরেন বাংলাদেশের মানুষের কাছে আপনি যে কাউকে জিজ্ঞেস করেন ইন্দিরা গান্ধীরে বাংলাদেশের মানুষ অসম্ভব রকম পছন্দ করে কিন্তু। কিংবা ধরেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, পুরো গান্ধী পরিবার সম্পর্কে বাংলাদেশের মানুষের কিন্তু একটা আগ্রহ আছে ঐতিহাসিকভাবে। ফলে অনেকের কাছে তো ভারত বলতে আসলে আমরা অনেকেই গান্ধী পরিবারকেই বোঝে। অন্য কোনো রাজনৈতিক দলকে কিন্তু বাংলাদেশের মানুষ সেইভাবে করে বোঝে না। ঠিক এইরকম ভাবে ভারতীয়রা বাংলাদেশ বলতে শেখ পরিবার, আওয়ামী লীগ বোঝে কিনা? না, ঠিক তা নয়। ভারতবর্ষ সবার সঙ্গেই রিচ আউট করেছে, এটা সত্য নয় আপনি না, যেটা বলছেন। জয়ন্তদা আমি বলছি মানুষের পার্সপেক্টিভ থেকে কোনো রাষ্ট্রীয় পার্সপেক্টিভ থেকে আমি বলছি না। না, মানুষের পার্সপেক্টিভ তো আমি তো বলছি। গৌতম যেটা বললো সেটা আমার থেকে খুব একটা ভিন্ন নয়, যে ভারতবর্ষের লোকেরা বেশিরভাগ বাংলাদেশের সম্বন্ধে চিন্তাও করতো না, ভাবতো না। না, সত্যি না, না, কথা, না, 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 আমার আমার প্রশ্নটা আরেকটুখানি বোঝার চেষ্টা করুন। সম্বন্ধে আমার লেখা প্রশ্নটি হচ্ছে রাজনৈতিক দল বলতে ভারতীয়দের কাছে আওয়ামী লীগ আর না, না, বাংলাদেশীদের কাছে কংগ্রেস। জি। প্রকোপে বাংলাদেশের সম্বন্ধে আমাদের সচেতনতা খুব একটা বেশি ছিল না। বাংলাদেশ নিয়ে টেলিগ্রাফের মতন খবরের কাগজ যেটা কলকাতা থেকে ছাপে, সেটাতে হয়তো 20 দিনে একটা লেখা বেরাতো, সেটাও 4 ইঞ্চির লেখা হতো, কিছুই বেরাতো না। 5ই আগস্টের পরে লেখাটা সংখ্যা বেড়ে গেছে, তবুও পাকিস্তানের সম্বন্ধে আমরা যত লিখি বা চায়নার সম্বন্ধে যত লিখি ততটা লিখি না, এটা ফ্যাক্ট, লেটস ফেস ইট। এবার যেটুকু বাংলাদেশের সম্বন্ধে আমরা জানি সেটুকু হচ্ছে, ইয়েস সার্টেনলি শেখ মুজিবুর রহমান এটা প্লেড আ লার্জ রোল ইন আওয়ার কনসিয়াসনেস। 71-এর যুদ্ধ আমরা সবাই মনে রাখবো, এবং সেখানে শেখ মুজিবুর রহমান, মুক্তিযোদ্ধাদের কথা আমরা সবাই জানি, এবং সেটা যারা যে ভারতীয়রা বাংলাদেশ নিয়ে চর্চাও করে না তারাও জানে। এবার বাকিটা হচ্ছে এই যে কেন ভারতবর্ষ অন্য পার্টির সঙ্গে খুব একটা পাত্তা দেয় না, তার কারণ আছে, হিস্টোরিক্যাল রিজন আছে। 1975-এ শেখ মুজিবুর রহমানের খুন হলো, তার পুরো পরিবারকে শেষ করে দেওয়া হলো। সেটা ভারতবর্ষের সবার, সেই যুগে যারা জীবিত ছিল, আমরা যারা ছিলাম, আমরা তখন ছোট ইয়াং স্টুডেন্ট, আমরা স্কুলে পড়ি বা কলেজে পড়ি, গৌতম হয়তো কলেজে, আমি হয়তো স্কুলে পড়ি, কিন্তু সেই সময় আমাদের সবার কনসিয়াসনেসের মধ্যে এই জিনিসটা ছিল। আনন্দবাজারের লেখা, শেখ হাসিনা জার্মানিতে আটকা পড়ে আছেন সেই নিয়ে কথা, এই গল্পগুলো আমাদের সবার মনের মধ্যে আছে। তারপরে যারা এলো, দে ট্রাই টু রিভার্স হোয়াট এভার বাংলাদেশ স্টুড ফর আস। ভারতবর্ষের সঙ্গে বর্ডার বন্ধ করে দিল, ভারতীয় সাংবাদিকদের একের পর এক তাড়িয়ে দিল, আনন্দবাজার পত্রিকা যুগান্তর যেটা বিক্রি হতো সেটা বন্ধ করে দিল। আনন্দবাজার এককালে স্মাগল হতো, জানেন আপনি, রাজশাহীতে স্মাগল হয়ে যেত, কারণ জিয়াউর রহমান এসে আনন্দবাজার বন্ধ করে দিয়েছিল, বিক্রি হওয়াটা বন্ধ করে দিয়েছিল। আমি তো আনন্দবাজারে চাকরি করেছি, আনন্দবাজার গ্রুপে টেলিগ্রাফে চাকরি করতাম, প্রায় 25 বছর চাকরি করেছি। এগুলো সত্য, এগুলো ঘটনা। তাতে আমাদের সঙ্গে বাংলাদেশের ন্যাচারালি সেই রিলেশনশিপটা থাকলো না। জিয়াউর রহমানের সময় তবু সে কিছুটা আমতা আমতা করে ভারতকে মাঝে মাঝে একটু ভারতের কাছে জিহুজুর করতো, আবার ভারতের পিছনে লাগতো। এরশাদ ওয়াজ দ্য ফার্স্ট রুলার আফটার শেখ মুজিবুর রহমান, যে ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ার চেষ্টা করেছিল, এবং অনেকটা ঠিকঠাকও হয়েছিল। তারপরে শেখ হাসিনা এলেন, শেখ হাসিনা জয়লাভ করলেন, ওরা আবার বেগম জিয়া এলো। বেগম জিয়ার পিরিয়ড ওয়াজ দ্য ওয়ার্স্ট পিরিয়ড। জঙ্গিবাদ বাংলাদেশে বাড়লো, নর্থ ইস্ট রেবেলস এর ঘাঁটি বাংলাদেশে বাড়লো, জয়ন্তদা আপনি জানেন এগুলো। বেগম জিয়ার আমল দুইটি, একটি হচ্ছে 91 থেকে 96,
তারপরে ২০০১ থেকে আবার ২০০৫ পর্যন্ত। ৯১ থেকে ৯৬ এর কথা বলছি, এবং তারপরে যখন বেগম জিয়া, সেই পিরিয়ডেও খুবই আমাদের জন্য খারাপ ছিল, তারপরেও আরো খারাপ ছিল। একটা মাত্র বড় ইনভেস্টমেন্ট ভারতবর্ষ থেকে বাংলাদেশে যাচ্ছিল সেই সময়, সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট পুরো এশিয়াতে বোধহয় ওইটাই ছিল, টাটা গ্রুপ। সেই যুগে $1 বিলিয়ন, যার দাম আজকের দিনে হয়তো $100 বিলিয়ন হবে, ইনভেস্ট করতে রাজি হয়েছিল। ফার্টিলাইজার ফ্যাক্টরি, স্টিল কোম্পানি, যা বলবেন তাই ওরা সেট আপ করছিল। বেগম জিয়া এসে পুরো প্রস্তাবটাকে ধূলিসাৎ করে দিল। কনসিকুয়েন্টলি আর একটা, মানে পুরো ভারতবর্ষের যেটুকু যে ব্যবসা করার ইচ্ছা ছিল বাংলাদেশের সঙ্গে, দেখুন ব্যবসা না থাকলে কিন্তু সম্পর্ক হয় না, এটাও খেয়াল রাখবে। শুধু আপনি বলবেন রবীন্দ্রসঙ্গীত আর বাংলা ভাষা এতে সম্পর্ক হয়, তা নয়। যেটা গৌতম বললো যে বর্ডার বন্ধ হয়ে গেছে, সেজন্য আমাদের ব্যবসাদাররা, ওদের ব্যবসা আপনাদের ব্যবসা, দুই দিকেই কান্নাকাটি করছে। ছোট খুচরো ব্যবসাদাররাই আঘাত পেয়েছে। সত্যি কথা বলতে বড় ব্যবসাদারদের কিছু আসা যায় না। যে জিনিসটা বাংলাদেশে বিক্রি করতো সেটা ইন্দোনেশিয়ায় বিক্রি করছে, কিছু আসা যায় না ওদের। পেঁয়াজ যদি এখান থেকে নাও যায়, পাকিস্তান থেকে আপনারা নিয়ে আসেন, সেই পেঁয়াজটা আমরাই দেবো, পাকিস্তানে আমরা পাঠাবো, পাকিস্তানিরা আপনাদের পাঠাবে। তো এটা তো কোনো খুব একটা বড় ব্যবসাদার কোনো প্রবলেম হয় না। কিন্তু যেটা বলছিলাম যে সেই যে চিটটা ধরলো বেগম জিয়ার সময়, তারপরে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু রিবিল্ড দোজ সার্কামস্ট্যান্সেস। আজকের দিনে আপনি জানেন কিনা আমি জানি না, গৌতম আমার সঙ্গে একমত হবে নিশ্চয়ই ব্যাপারে, অনেকগুলো ডেলিগেশন বিএনপির এবং জামাতের দিল্লি শহরে হাজিরা দিয়েছে এই গত 1 বছরের মধ্যে। তারা সবাই একটাই কথা বলেছে, আমরা কিন্তু ভালো ছেলে, আপনারা আমাদের ট্রাস্ট করুন, আমরা যদি পাওয়ারে আসি আমরা আপনাদের দেখে নেব, আমরা আপনাদের ভালোভাবে দেখবো আর কি, মানে আপনাদের সঙ্গে সুসম্পর্ক রাখবো। ট্রাস্ট ফ্যাক্টরটা শুধু যে সরকারে তা না, মানুষে মানুষেও তো আছে। একটা তো মেমোরি আছে যে এই দেশ থেকে এককালে জঙ্গি এসছে, কলকাতা শহরে ইউএস কনসুলেটের সামনে বোমা ফাটিয়েছে, এগুলো তো হিস্ট্রি আছে আমাদের। তো সেখানে ট্রাস্ট ফ্যাক্টরটা একটু তো কম আছে। ইয়েস, সার্টেনলি ভারতবর্ষ তো ইউনুস সরকারের সঙ্গে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করেছে। আমাদের ফরেন সেক্রেটারি আপনাদের দেশে গেছে, প্রাইম মিনিস্টার মিট করেছে ইউনুসকে অন দ্য সাইড লাইনস অফ কনফারেন্স। কিন্তু কিছু না কিছু, কোথাও না কোথাও খোঁচাবাজির যে ব্যাপারটা বলে না, খোঁচা, বাঙালিরা খোঁচা দিতে ভালোবাসে, সেই খোঁচা দিয়ে দিয়ে এমন সম্পর্ক তারা তিক্ত করে রেখেছে যে আপনি আজকে সাউথ ব্লকে যদি কারোর সঙ্গে কথা বলবেন তাহলে ওহ বাংলাদেশ, ও ইটস এ হেডেক। কেন বলবে হেডেক? কেন এরকম একটা সম্পর্ক হবে? আপনারা একজন ভালো হাই কমিশনারকে পাঠিয়েছেন, খুবই সুসম্পর্ক রাখার চেষ্টা করছেন, সবার সঙ্গে ভালো ভালো কথা বলছেন। তিনি একদিন গিয়ে ভালো কথা বলেন, তারপরে তিনি একজন মন্ত্রী কিছু একটা নর্থ ইস্ট নিয়ে কমেন্ট দেয় বা ভারতের সম্বন্ধে কিছু কমেন্ট দেয়। কি সব কমেন্ট এক একটা, 4 ঘন্টায় কলকাতা জয়, চায়না আর আমরা একসঙ্গে মিলে নর্থ ইস্ট জয় করবো, এগুলো কোনো কমেন্ট হলো? এগুলো কোনো, যার একটু সুস্থ মস্তিষ্ক আছে সেরকম কমেন্ট করতে পারে? তো এখানে এই ক্ষেত্রে আপনি কি করে এক্সপেক্ট করেন যে ভালো একটা দৃষ্টিভঙ্গিতে তাকাবে ভারতের সরকার, ছেড়ে দিন ভারতের সাধারণ লোকের কথা। জি। এখন গৌতম লাহিড়ী এইরকম যদি পরিস্থিতি হয়, সেই ক্ষেত্রে ধরেন এই সরকার তো এসেই মানে তাদের ভারত বিরোধিতা তাদের একটা রাজনীতির একটা অনেক বড় জায়গা নিয়ে আছে, ভারত বিরোধিতা। সেই ক্ষেত্রে এই সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কি চেষ্টা ভারত একতরফাভাবে করছে? বাংলাদেশ তরফেও তো আমরা দেখলাম আম পাঠিয়েছে, ইলিশ মাছ পাঠিয়েছে। অনেক রকম প্রচেষ্টা কিন্তু আছে। তো সেই জায়গাগুলোতে কি উন্নতি হচ্ছে? একটা প্রশ্ন। আরেকটি প্রশ্ন, সম্প্রতি ভারতে আওয়ামী লীগের কার্যালয় স্থাপন করা নিয়ে দুপক্ষের মধ্যে আবার চিঠি চালাচালি হচ্ছে। দুটো বিষয়কেই যদি একটু বলতেন। বিষয়টি, আওয়ামী লীগ কি সত্যি কলকাতায় অফিস নিয়েছে? আচ্ছা, প্রথম কথা বলি যে ওই হাড়িভাঙা আম এসছিল, কিন্তু ইলিশ এখনো আসেনি, আমরা আসার অপেক্ষায় আছি। না, প্রথমে এসেই তো ইলিশ পাঠিয়েছিল। না, ইলিশ একদমই আছে। ইলিশ তো সেই প্রথমবার এসেছিল দুর্গাপুজোর সময়। রাইট, ওইটাই বলেছি। তখন আপনাদের ওই মৎস্যমন্ত্রী বলেছিলেন যে পাঠাবেন না, শেষ পর্যন্ত পাঠিয়েছিলেন। এবারও দাবি গেছে ভারত থেকে, আর মনে হয় দুর্গাপুজোর আগে হয়তো ইলিশ আসতেও পারে আর কি, আর আমি জানি না নিশ্চিত। মৌসুম এখনো আসেনি তো। না, যাই হোক, ওই আমাদের যেটা দুর্গাপুজো সেপ্টেম্বর অক্টোবর সেই সময় আর কি হবে আছে, এবারে সেপ্টেম্বরে দুর্গাপুজো। আপনি যেটা আর একটা প্রশ্ন করলেন, তার আগে ছোট করে একটু বলে রাখি, এরকম নয় যে, প্রথম কথা হচ্ছে আওয়ামী লীগের যে পার্টির যে মানে বিকাশ বা তার যে উদ্ভব, সেটা একটা আন্দোলনের মাধ্যমে।
আর বিএনপি পার্টির জন্ম ক্যান্টনমেন্ট। কেমন, ক্যান্টনমেন্ট থেকে যেহেতু পশ্চিমা শক্তিরা বলেছিল যে কোনো আর্মি শাসনকে মানা সম্ভব নয়, তখন তারা পার্টি তৈরি করেছিল। কিন্তু সেই পার্টি তৈরি করার পর তারা তো 60 সম্মেলন ঘোষণা করেছিলেন, তাতে ভারতের প্রধানমন্ত্রী গিয়েছিল, আগে উপেক্ষা তো করেননি। আপনি যদি দেখেন ভারত যে বাংলাদেশকে যে ডিউটি ফ্রি অ্যাক্সেস দেয় পণ্যের, এটা কার সময় জানেন? আওয়ামী লীগের সময় নয়, 1/11 সরকারের সময়। সার্ক সম্মেলনে 2004 সালে, তখন সেই আপনাদের সিইও এসেছিলেন, তখন এটা ঘোষণা করা হয়েছিল। ফলে বিএনপির সময় তো, এবং জানে জয়ন্ত খুব ভালো করেই যে 18-র আগে, নির্বাচনের আগে বিএনপির এক দল, যে তারেক রহমানের ইন্টারন্যাশনাল সম্পাদক হুমায়ুন কবির, তার সঙ্গে আমার যোগাযোগ আছে নিয়মিত, এবং আব্দুল আউল মিন্টো, এবং যিনি খুব ভালো কমার্স মিনিস্টার ছিলেন খালেদা জিয়ার সময়কার, আমির খসরু, তারা এসেছিলেন। ওআরএফ একটা আলোচনা সভা হয়েছিল, সেখানে তারা বোঝাবার চেষ্টা করেছিলেন। ফলে যোগাযোগ একদম ছিল না তা তো নয়। ভারতবর্ষের বলুন তো কোন প্রধানমন্ত্রী গিয়ে বিরোধী খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন? এরকম আমি কোনো উদাহরণ পাবো, কোনো উদাহরণ নেই। হ্যাঁ, ঘটনা একটা শীতলতা দেখা গিয়েছিল যখন বাংলাদেশে খালেদা জিয়া দিল্লি আসার পর নিজে আমন্ত্রণ চেয়ে প্রণব মুখার্জি রাষ্ট্রপতিকে দেখা করতে বয়কট করলেন। তখন থেকে শীতলতা শুরু, সেই শীতলতাটা শুরু হয়েছে। আর আপনি সবচেয়ে ঐতিহাসিক আগামীকাল 21শে আগস্ট গ্রেনেড হামলার ঘটনা, শেখ হাসিনার জীবন বেঁচেছিল, সেই ঘটনায় যে সমস্ত অস্ত্র ব্যবহার করা হয়েছিল, সেই সমস্ত কেসের আসামিরা আজকে ছাড়া পেয়ে গেছে। চট্টগ্রামে যে সময় আমরা জানতাম যে ট্রাকে করে অস্ত্র বোঝাই এসেছিল, সেইখানকার আসামিরা সকলে আজ মুক্ত, অবাধে ঘুরে এমনকি পরেশ বড়ুয়ার ফাঁসির আদেশ ছিল শেখ হাসিনার সময়, যেটা এখন যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত, মানে কোনো একদিন তিনি জামিনও পেতে পারেন। এটা গেল এক। দ্বিতীয়, আপনি যে প্রশ্ন করলেন আওয়ামী লীগের দপ্তর, এরকম কোনো দপ্তর, আমি কলকাতায় দিল্লিতে আছি এবং আমি কোনো দপ্তরে এরকম চোখে দেখি। বরঞ্চ যুক্তরাজ্য এবং আপনি যেখানে আছেন সেখানে আওয়ামী লীগের তো দপ্তর আছে। হিম্মত হয়নি তো ইউনূস সরকারের আমেরিকার প্রেসিডেন্টকে চিঠি লেখার, হিম্মত হয়নি তো ইউনূস সরকারের যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে চিঠি লেখার, তাহলে হিম্মত হলো ভারতবর্ষকে লেখা, কারণ ভারত বিরোধী সেন্টিমেন্টটাকে শেষ করে দেওয়া। কোথায় দপ্তর আছে? একটা ছবি দেখান তো, দপ্তর আছে, দপ্তর আছে, দপ্তর আছে বলে দিলেন। কারণ আমার একটা ইন্টারভিউকে করে মিস ইন্টারপ্রেট করে বলে দেওয়া হল, আমাকে তারা সম্মান দিয়েছে, আমি প্রথমেই বলবো আমি কৃতজ্ঞ সেই সংবাদপত্রের মধ্যে, আমাকে যথেষ্ট সম্মান দিয়েছেন। এতটা সম্মানীয় সাংবাদিক আমি নই, কিন্তু তারা যে দিয়েছেন আমি নিজেও সাংবাদিক খুবই, আমি ডিপ স্টেটকে জানিয়েছি সেটা, যে ভাই কিছু তো অন্তত দিন, আমাকে একটা বিদেশ থেকে সার্টিফিকেট দিয়েছে যে আমি ডিপ স্টেটের লোক। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে কোথায় কোন মধ্যপ্রাচ্যে নেই আওয়ামী লীগের দপ্তর? নেই। আপনি যেখানে আছেন সেখানে নেই। সেখানে ইউনেস্কো তো ব্ল্যাক ফ্ল্যাগ দেখিয়েছে। লন্ডনে যখন গিয়েছিলেন সেইখানকার ছবি আপনার মনে নেই? কই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে গিয়ে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তো ওনার সঙ্গে দেখাই করেন। ফলে তিনি তো সেখানে, তিনি ভারতকে দিয়ে বোঝাতে চাইছেন সেখানকার ওই তথাকথিত একটা কনস্টিটিউয়েন্সিকে, তখন ভারত বিরোধী জিগি। হাস্যকর, মানে আস্তে আস্তে প্রায় পেট পেটে যাচ্ছে আর কি। ওই চিঠিতে যেগুলো লিখেছে, প্রেস ক্লাবে নাকি আওয়ামী লীগের সম্মেলন আছে, আওয়ামী লীগের কেউ আসেইনি সেখানে। আওয়ামী লীগের ভারতবর্ষের প্রেস ক্লাবে টাকা জমা দিয়ে যে কেউ প্রেস কনফারেন্স করতে পারে, জামায়াত ইসলামীও এখানে করে গেছে পয়সা জমা দিয়ে। সুতরাং তারা তো কেউ করেননি কোনো সময়, আর প্রেস ক্লাব তো অর্গানাইজ করেনি, হঠাৎ চিঠি তো লিখছেন, যথেষ্ট সম্মান দিচ্ছেন, কিন্তু এটা ঠিক না। মানে সাংবাদিকদের এর মধ্যে সাংবাদিকদের আপনারা জেলে পড়েছেন, যে পড়ুন, তাতে আপনাদের দেখতে পাচ্ছি তো সাংবাদিক সম্পর্কে আপনাদের কি মনোভাব। আমাদের ঘনিষ্ঠ সাংবাদিক যারা, তাদেরকে নানা কারণে খুনের অভিযোগে জেলে রেখেছেন। এর চেয়ে নিন্দনীয় জঘন্যতম কাজ হিটলারও করেছে কিংবা সন্দেহ আছে। আপনারা ফ্যাসিবাদ বলে, আমি তো চোখের সামনে ফ্যাসিবাদ দেখতে পাচ্ছি। ফলে আমার বক্তব্য হচ্ছে, শুনুন পরিষ্কার কথা, এগুলো বাজে কথা কতগুলো, অহেতুক। আওয়ামী লীগের দপ্তর কলকাতায়, আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে সম্মানিত অতিথি হিসেবে আছেন। ফলে তার 2-4টে লোক তার যে প্রয়োজনীয় কাজ সেগুলো হয়তো করে দিতে পারে, সেটা করে। হয়তো আপনি যদি বলেন সেক্রেটারিয়েট, আমি বলবো হয়তো সেরকম কিছু আছে, কিন্তু সেরকম তো কোনো দেখা যায় না, সেরকম তো কিছু দেখা যাচ্ছে না, কেউ তো এরকম কিছু করছে না যেরকম কোনো। এখানে তো আপনি ইউনুস বিরোধী একটা সভা দেখেননি দিল্লিতে, আপনি যেটা যুক্তরাজ্য আর আপনার আমেরিকায় দেখেছেন, ট্রাম্পের রাজত্বে দেখেছেন, সেই সভা তো ভারতবর্ষে কোথাও হয়নি। তাহলে ভারতে হঠাৎ আওয়ামী লীগ বিরোধী, বরঞ্চ যেটা ভারত সরকার আজকে বলেছে ওইটাতে গুরুত্ব দিলে একটু ভালো হয়। সেটা হচ্ছে একটা ক্রেডিবল ইলেকশন করুক,
ইউনূস সাহেব জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসেন। তিনি ঘোষণা করেন যে তিনি জনগণ চেয়েছেন বলে এসছেন। কোন জনগণ চেয়েছেন? বাংলাদেশের ভোটার কত? সে ভোটারের কত সংখ্যক লোক সেদিন গণভবন অভিযান করেছিল? 1%, 2%, 3%? আমি ধরলাম 10%। তো ভোটারদের 10% যদি চায় তাহলে সেটাই কি সঠিক? সুতরাং এই সরকারটা অবৈধ এবং এই সরকার নির্বাচিত না হলে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হওয়া সম্ভব নয়। সেটা উনি এবং নির্বাচন হলে নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় আসে এই কথা বললেই তো বলবে। আমি বলছি বিএনপি এলে আমাদের কোনো আপত্তি আছে এরকম কিন্তু নয়, এটা বলতে হবে না, এটা পরিষ্কার বলে দিচ্ছি। বিএনপি এলে অসুবিধা কিছু নেই, বরঞ্চ বিএনপি এতদিন যদি বঞ্চিত থেকে থাকে 15 বছর, তাহলে এখন ন্যায্য অধিকার ক্ষমতায় আসে, তাকে বঞ্চিত করছেন ইউনূস। তারেক রহমানই তো বলছেন, রে ভাই আমি তো জানি না, আমি তো তারেক রহমানের ভাষণই করছি যে এখন নির্বাচন পেছনে ষড়যন্ত্র চলছে। ভারত তো বলেনি ষড়যন্ত্র হচ্ছে, সুতরাং তারেক রহমানই বলছেন যে নির্বাচন পেছনে ষড়যন্ত্র। একজন বলছেন যে আর একটা দলকে সরিয়ে আর একটা দলকে আনার জন্য আমরা জুলাই বিপ্লব করিনি। কি জন্য বিপ্লব করেছিলেন ভাই? নিজের আসার জন্য, নিজেদের লুটের জন্য। 20 টাকা মাইনে টিউশনই করতেন আর এখন বড় বড় কোটি কোটি দামের গাড়ি চড়ে বেড়াচ্ছেন। সেটা কি আমরা দেখতে পাচ্ছি না? লোকে বলবে আপনি আওয়ামী লীগ করেন। না না, সে যা খুশি তাই বলে, বলুক, এখানে তাতে আমার কি দিয়ে আসে। লোকে জানে আমি আওয়ামী লীগের বিরুদ্ধে যা বলেছি আওয়ামী লীগ থাকাকালীন, এবং আমি বলেছি আওয়ামী লীগ বিপদে পড়বে, আওয়ামী লীগ গোটা বাংলাদেশ বিস্ফোরণের মুখে দাঁড়িয়ে আছে, সেটা আওয়ামী লীগ উপেক্ষা করেছে। আমার বক্তব্য বাংলাদেশের নির্বাচনের আগে সমস্ত প্রথম সারি সংবাদপত্রে ছাপা হয়েছে। আমি বলেছি বাংলাদেশ বিস্ফোরণের মুখে দাঁড়িয়ে আছে, আমি বলেছিলাম। এবং আমি যে বইটা লিখেছি তাতে লিখেছি ইউনূসই একদিন আসবেন ক্ষমতায়, এটাও লিখেছি, ফোরকাস্ট আমার ছিল। ফলে আমি আওয়ামী লীগ থাকবে, আওয়ামী লীগের ভুল যদি কোথাও হয়ে থাকে সেটা বলবো না, এরকম তো কোনো কথা নাই। ভুল তো হতেই পারে, কিন্তু ভুলটার সঙ্গে আদর্শের একটা ডিফারেন্স আছে। কি আদর্শগত দিক থেকে ধরুন, আপনি যে ফোরকাস্ট করেছিলেন যে ডক্টর ইউনূস আসতে পারে, আমি বলিনি যে, মানে আমি বলেছি বাংলাদেশ একটা বিস্ফোরণের মুখে দাঁড়িয়ে আছে, মানে এটা কি বলেছি। কি কোন প্রেক্ষাপটে এই জিনিসগুলি না, আপনার আমি এই বিভিন্ন বিষয়গুলো জায়গায় আপনার ছিল? ঘুরেছিলাম, বিভিন্ন গ্রামাঞ্চলে ঘুরেছিলাম, পায়ে হেঁটে ঘুরেছিলাম। সেখানকার সাধারণ আওয়ামী লীগ কর্মীদের মধ্যে আমি অনেক ক্ষোভ দেখেছিলাম আওয়ামী লীগ নেতাদের সম্পর্কে। যে ক্ষোভের বহিঃপ্রকাশ প্রথম দিকে এই ছাত্র আন্দোলনের সুযোগ তারা পেয়েছে, সে তার মধ্যে সকলেই ছাত্র, সকলেই জামায়াত, সকলেই হিজবুত তাহরির ছিল তা নয়, সাধারণ মানুষও যোগ দিয়েছিল ক্ষোভের কারণে। পরে এতদিনে তারা বুঝতে পারছেন যে তারা হয়তো বিপথে চালিত হয়েছিলেন। কিন্তু আমার বক্তব্য হচ্ছে সেই ক্ষোভটা ছিল, আমি যে জাতীয় প্রেস ক্লাবে যে সভাটা হয়েছিল, যে সভা দুজন পরিচালনা করেছিলেন, দুজনই দুর্ভাগ্যজনক আজকে জেলে, একজন মোজাম্মেল বাবু, একজন শ্যামল দত্ত। সেখানে মন্ত্রী ছিলেন শাহরিয়ার আলম। আমি বলেছিলাম আপনার যদি সঠিক ভোট হয় না আপনি কিন্তু হারবেন, তাহলে আপনার বিরুদ্ধে এত অসন্তোষ দেখেছি আমি, আপনার জেতা কোনো সম্ভবই না। কিন্তু তিনি হেরেছিলেন, ফ্যাক্ট, তিনি হেরেছিলেন। এরকম বহু নেতা আওয়ামী লীগের যারা 500 ভোটে জিতেছিল, মাত্র 500 ভোটে। আইজিপির ছেলে তিনি হেরে গিয়েছিলেন। গোপালগঞ্জে যেটা খাস্তালুক বলা হয় শেখ হাসিনা, সেখানে হাঁটতে হাঁটতে বেঁচেছিলেন নেতা। ফলে মানুষের একটা ছিল, একটা 15 বছর ক্ষমতায় থাকার পরে একটা অ্যান্টি ইনকামবেন্সি হয়, খুব স্বাভাবিক, এটা হবেই, যে কোনো দেশে সব জায়গাতেই হয়। কিন্তু প্রশ্নটা হচ্ছে, আমার কাছে মনে হয়েছে যে শেষ মুহূর্তে শেষ দিকে আওয়ামী লীগ কিছুটা আদর্শগত দিক থেকে বিচ্যুতি হয়েছিল। ক্ষমতায় থাকলে যেটা হয় অনেকটা, না আমি পশ্চিমবঙ্গের বামপন্থীদের সঙ্গে তুলনা করি। 34 বছর থাকার পর সে যে বামপন্থীদের মধ্যে তাদের ওই মার্ক্সটাই বাদ হয়ে গিয়েছিল, মার্ক্স বাদ আসছিল। ফলে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের যে আদর্শ, সেই আদর্শ থেকে কিন্তু মুক্তিযুদ্ধের সঙ্গে যারা যুক্ত, যারা আদর্শকে লালন পালন করতেন, তারা কিন্তু দল থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এটা ঘটনা। সেটা কিন্তু আজকের দিনে আমার মনে হয় আওয়ামী লীগ নেতারা যদি পর্যালোচনা করছেন যখন, নিশ্চয়ই এটা তারা ভাববেন এবং এটা করবেন। এই মুহূর্তে তাদেরকে এইটাই করা উচিত বা বলে আমি তাদের কোনো পরামর্শ দেওয়ার কেউ নয়। আমি সুপারিশ, তিনি অনেক 15 বছরের তিনি প্রধানমন্ত্রী এবং তিনি অনেক বেশি ভালো আমার থেকে জানেন, বোঝেন বলেই বঙ্গবন্ধু পারেননি এতদিন রাজত্ব করতে, উনি পেরেছিলেন রাজত্ব করতে। নিশ্চয়ই তার ক্ষমতা আরো বেশি ছিল এবং তিনি বঙ্গবন্ধুর কিছু ভুল শুধরানোর চেষ্টা করেছিলেন, যেটা বঙ্গবন্ধু করে যেতে পারেননি। যার মধ্যে হচ্ছে ৭১-এর অসমাপ্ত যুদ্ধ, সেটা হচ্ছে বিচার, সেটা শুরু করে যেটা বঙ্গবন্ধু করতে পারে, সেটা শেখ হাসিনা শুরু করে। এনিওয়ে, তো যাই হোক, এটা বাংলাদেশের একটা ব্যাপারই হচ্ছে, বাংলাদেশের ঠিক গণতন্ত্রটা যেভাবে আমরা ভারতে, দেখুন একটা কথা বলে শেষ করি যদি লম্বা না বলে থাকি, ভারতে কোনোদিন কেউ জোর করে কোনো প্রধানমন্ত্রীর চেয়ারে বসে পড়ে।
ভারতের হেন কোনো প্রধানমন্ত্রী নেই যে ব্যালটে হারেনি, একমাত্র নেহেরু ছাড়া। আর যারা মারা গিয়েছেন তাদের কথা আলাদা। এমনকি ইন্দিরা গান্ধী, প্রবল প্রতাপানী, যাকে সম্মান করেন আপনারা এত বেশি, যদিও তার নামে একটাও কোনো সড়ক আপনারা দিতে পারেননি, আমরা বঙ্গবন্ধুর নামে সড়ক দিয়েছি ভারত। কিন্তু তাকেও হ্যাঁ, ধরুন ইন্দিরা পরাস্ত রোড আছে আমাদের। হ্যাঁ, আছে আমাদের আছে ইন্দিরা রোড আছে। হুম। হ্যাঁ আছে আছে থাকতে পারে। তবে একটা দেখেছিল থাকতে একজন পারে না, ভালো আছে। হুম। আছে, খুব ভালো। আমি এটা দেখিনি কোনো কারণে, ফার্ম মিস গেটের করেছি কাছে হয়তো। ঢাকায়। হুম। কোথায় কোথায় আছে? ঢাকায় ফার্ম গেটের কাছে ইন্দিরা রোড। আচ্ছা, ফার্ম গেটে গেছে। আচ্ছা আচ্ছা, পশ এরিয়া। ফার্ম গেট। ওকে ওকে ওকে, খুবই ভালো কথা। যাই হোক, আমাদেরও আছে খুবই, দিল্লির হার্ট অফ দ্য দিল্লিতে শেখ মুজিবুর রহমান সরণি, এবং আমাদের জাতীয় প্রেস ক্লাবে, যেটা বাংলাদেশে কোথাও নেই, এখনো বঙ্গবন্ধুর সম্পূর্ণ অবয়ব মূর্তি আছে। আমরা মনে করি তিনি শোষিত মানুষের একজন নেতা, সেই কারণে, এবং তিনি সাংবাদিকদের সম্মান দিয়েছিলেন, সেই কারণে আমরা তাকে সম্মান দিয়েছিলাম। যেটা বলে শেষ করছি ওইটাই আর কি, বলে যে কোনো প্রধানমন্ত্রী আমাদের দেশে এভাবে কোনো ক্ষমতা দখল জোর করে করেননি। তিনি, নির্বাচন নিয়ে হয়তো বিতর্ক হয়েছে, বিতর্ক এখনো আছে, কিন্তু সবাই কিন্তু নির্বাচিত হওয়ার পর তারা কিন্তু পার্লামেন্টে অংশগ্রহণ করে, কেউ পার্লামেন্ট বয়কট করে, কেউ নির্বাচন আমার বয়কট মনে হয় করে। কি এটা নির্বাচন একটা বয়কট অন্য করে আমাদের আলোচনা। এখানে মাওবাদীরা, আমাদের যারা সশস্ত্র বিপ্লবের বিষয় তারা বয়কট করে। আর আপনাদের ওখানে দেখি যারা গণতান্ত্রিক দল বলে দাবি করেন তারাই নির্বাচন বয়কট করে। তিনি গণতান্ত্রিক বেসিক মূল্যবোধে বিশ্বাস করেন না। 14-24 কেন বয়কট করলেন ঈশ্বরই জানেন, বা আল্লাহ জানেন, আপনাদের কথা। 18-এ এটা ঘটনা যে 18-এ অংশগ্রহণ করে তাদের খুব ভুগতে হয়েছিল, সেটা অন্যায় হয়েছিল, এটা আওয়ামী লীগও এখন স্বীকার করে যে 18 নির্বাচনটা সঠিক হয়নি। 14 আর 24-কে একসঙ্গে মিলিয়ে দেওয়াটা ঠিক হবে না। আমি এটা ব্যক্তিগতভাবে বিরোধী, জি, বুঝতে পেরেছি। ব্যক্তিগত বুঝতে পেরেছি। আসলে বিরোধী। ওইটা অন্য একটা আলোচনা। হ্যাঁ, ধরেন ভারতের গণতান্ত্রিক ব্যবস্থা পৃথিবীর মধ্যে অন্যতম বড় গণতন্ত্র, শক্তিশালী গণতন্ত্র, কোনো সন্দেহ নেই। আর আমরা ধরেন ৪৭ এর পর পাকিস্তান আমলে বারবার সেনা হস্তক্ষেপ হয়েছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও বারবার আমাদের গণতন্ত্র বিঘ্নিত হয়েছে। ঠিক। মানে আ আ সেনা ক্ষমতায় এসেছে, তাই না? ফলে আমাদের গণতন্ত্র তো আমরা চর্চা করারই সুযোগ পাই নাই সেই অর্থে। ওটা একটা অন্য আলোচনা, আমরা নিশ্চয়ই অন্য আরেকদিন করব। কিন্তু জয়ন্ত রায়চৌধুরী, আপনারা কি দেখেন যে খুব দ্রুত একটা নির্বাচনের দিকে এগুচ্ছে বাংলাদেশ? দেখুন, এই নির্বাচনের দিকে এগোচ্ছে কিনা বলা মুশকিল। কারণ ন্যাচারালি যারা এখন ক্ষমতায় আছে, তারা নির্বাচিত হয়ে আসার তাদের কোনো চান্স খুব একটা আমি দেখতে পাচ্ছি না। নিদার জামাতে ইসলামের যে হিস্ট্রি যদি দেখেন, এই রেকর্ড দেখেন, 5-6% ম্যাক্সিমাম 8% ভোট পেয়েছে। একবারই 12% ভোট পেয়েছিল যখন তারা বিএনপির সঙ্গে ছিল, বোধহয় 1992 সালের ইলেকশনে। এছাড়া তারা কোনোদিনও এই রকমের কোনো পজিশনে আসেনি। এনসিপির আমার মনে হয় না 5-6, তাদেরও তার বেশি পেতে পারে। একটা কোনো একটা সার্ভে এসছে যেখানে তারা নিজেদের 21% দেখাচ্ছে, জামাত ইসলাম আরো একটু বেশি 30 না 35% দেখাচ্ছে। তো আই ডোন্ট বিলিভ দ্যাট সার্ভে পার্টিকুলারলি। হিস্ট্রি ডাজ নট প্রুভ ইট টু বি এনিওয়ার নিয়ার। আওয়ামী লীগের একটা 25-30% ভোট আছে, সেটা যাচ্ছে না কোথাও। বিএনপির কাছেও খুব খারাপ সময়তেও 25-30% ভোট ছিল। এখন আমার মনে হয় বিএনপির ভোটটা একটু বেড়েছে। আওয়ামী লীগের ভোটটা কোথায় আছে আমি বলতে পারবো না, কিন্তু যেটুকু বুঝতে পারছি সাধারণ লোকের সঙ্গে কথা বলে, কারণ আমিও বাংলাদেশের অনেক সাধারণ লোকের সঙ্গে কথা বলি, টেলিফোনের মারফতে, অন্যরকম ভাবেও, যা বুঝতে পারছি যারা 5ই আগস্ট গত বছরে বা আবার শেখ হাসিনার পতনকে ওয়েলকাম করেছিল, খুশি হয়েছিল, তারা আজকে অন্য রকমের কথা বলছে। বলবো না যে আওয়ামী লীগ ইজ ব্যাক ইন ফুল সুইং, কিন্তু আওয়ামী লীগ অনেকটা রাস্তা পেরিয়ে এসছে। কনসিকুয়েন্টলি খুব খারাপ করবে না যদি ইলেকশন হয়। সেকেন্ড রাঙ্ক, থার্ড রাঙ্ক লিডাররাও যদি ইলেকশনে দাঁড়ায়, কারণ অবভিয়াসলি বেশিরভাগ যারা নেতা আছে তারা জেলে আছে বা ভারতবর্ষে পালিয়ে লুকিয়ে আছে বা আমেরিকায় আছে। কনসিকুয়েন্টলি যদি ইলেকশন হয়, তাদের দাঁড়াতে দেওয়া হয়, তাহলে ওই সেকেন্ড রাঙ্ক থার্ড রাঙ্কটাই দাঁড়াবে, তারাও খুব খারাপ করবে না। হয়তো বিএনপি জিতবে ইলেকশনে মোস্ট প্রবাবলি যদি ইলেকশন হয়। প্রশ্নটা সেটা, কারণ যারা এখন ক্ষমতায় আছে তারা একমাত্র ক্ষমতায় থাকতে পারে যদি বিএনপির সঙ্গে হাত মেলাতে পারে, তা নাহলে পরে তাদের পক্ষে ক্ষমতায় আসা খুব মুশকিল। কনসিকুয়েন্টলি তারা, আমার মনে হয় না ক্ষমতা অত সহজে ছাড়বে। মোস্ট প্রবাবলি কোনো না কোনো কারণে ইলেকশন পেছাবে। কিন্তু যদি ইলেকশন হয় আর যদি বিএনপি আলাদা করে দাঁড়ায়, বিএনপি অন ইটস ওন মেরিটস জিতে যাবে। কারণ ইলেকশন তো আমাদের দেশের আপনাদের দেশে একই পদ্ধতিতে, ফার্স্ট পাস দ্য পোস্ট। ইউ ডোন্ট হ্যাভ টু গেট 50% ভোটস, 30-40 হলেও আপনারা জিতে বেরিয়ে যেতে পারে। তো বিএনপি সেটুকু ম্যানেজ করে নেবে। আওয়ামী লীগ
তবুও বলবো যে আওয়ামী লীগ মোস্ট প্রবাবলি সেকেন্ড লার্জেস্ট পার্টি হয়তো হয়ে দাঁড়িয়ে আসতেও পারে, চান্স আছে যদি ইলেকশনে দাঁড়াতে পারে। আর একটা প্রক্রিয়া আছে যে ইলেকশনে আওয়ামী দাঁড়াতেই দিল লীগকে না। কি ইলেকশনে আসতে দিবে? শেখ হাসিনা গতকাল বলেছেন যে এই ডক্টর ইউনূসের অধীনে নির্বাচন নয়। 14 বা 24-এর ইলেকশনকে নিয়ে যদি আপনারা বলেন, আপনারা কেন, পৃথিবীর অনেক দেশই বলেছে যে ইলেকশন 14 সম্বন্ধে বলেনি, 18 সম্বন্ধে বলা হয়েছে, ম্যাক্সিমাম 24-এর সম্বন্ধে বলা হয়েছে যে একটা দিক, একটা দল দাঁড়ালো না, আপনারা বলে দিলেন আমরা জিতে গেলাম, সেটা কি রকমের ইলেকশন? তো ওই গ্রহণযোগ্যতাটা যদি চায় বাংলাদেশ, তাহলে তাকে সবাইকে দিতে হবে ইলেকশনে স্কোপ। হ্যাঁ, কিছু না কিছু ভাবে হয়তো আওয়ামী লীগের হাতটা পিছন দিক দিয়ে বেঁধে দেবে, বলবে যে এরা দাঁড়াতে পারবে না, শেখ হাসিনার মুখ দেখাতে পারবে না, অনেক রকম কথা বলতে পারে। কিন্তু আওয়ামী লীগকে যদি আপনি ইলেকশনে দাঁড় করান, তাহলে ভারতবর্ষ সবসময় বলবে ইনক্লুসিভ ইলেকশন হয়নি, এবং পৃথিবীর অর্ধেক দেশ বলবে অন্তত পক্ষে যে ইনক্লুসিভ ইলেকশন হয়নি। আজকে যে ওয়েস্টার্ন পাওয়ার্সের সাপোর্টের উপরে এত ইউনূস সরকার জোর দিয়ে বলে যে আমাদের কাছে সেই সাপোর্টটা আছে, সেই সাপোর্টটা কি থাকবে যদি ইলেকশন ইনক্লুসিভ না হয়? আপনি তো দেখলেন, গৌতম তো বললোই আপনাদের যে কিভাবে ইউনূস সাহেব গেলেন ইউনাইটেড কিংডমে এবং সেখানকার প্রাইম মিনিস্টার থাকা সত্ত্বেও তার সঙ্গে দেখা করলেন না, আর উনি বললেন আমি শুনেছি উনি যাচ্ছেন। উনি তো ওনার আসার 2 দিন না 3 দিন পরে বিদেশ সফরে গেছিলেন। আর প্রাইম মিনিস্টারের চিফ অ্যাডভাইজার তো প্রাইম মিনিস্টারের ইকুইভ্যালেন্ট। সে যখন সফর করে সে তো ঝটিকায় ডিসাইড হয় না, অনেকদিন ধরে ডিসাইড হয়, অনেক চিঠিপত্র চলে, অনেক টেলেক্স, অনেক টেলিগ্রাম যায়। তো সবাই সবাইকে জানে যে কে কখন আসছে, কোন সময় আসছে, কোন সময় সময় দেবো, না, কোনো একটা কারণ। ঠিক আছে। কিন্তু ধরেন গৌতম লাহিড়ী যেমনটি বলছেন যে আমেরিকাতে বা আওয়ামী লীগের, বিএনপির সবগুলো রাজনৈতিক দলের অফিস আছে। সুলতানা, আজকের দিনে বাংলাদেশের লোকেরা আমি দেখছি প্রথম আলো, ডেইলি স্টার, ইত্তেফাক বা বাংলাদেশ প্রতিদিন পড়ছে না, তারা ইউটিউব চ্যানেল, আপনার চ্যানেল বেশি দেখছে, নবনীতাকে বেশি দেখছে, মিল্টনকে বেশি দেখছে। তার কারণ কেন? কারণ মেইন স্ট্রিম মিডিয়া খবর দিতে পারছে না। মেইন স্ট্রিম মিডিয়া ভারতবর্ষে, আমি বলছি না যে মেইন স্ট্রিম মিডিয়া অসাধারণ কাজ করছে, কিন্তু অন্তত পক্ষে কিছু খবর তো দিচ্ছে। এখানে তো কোনো খবরই নেই। প্রাইম মিনিস্টার গেছে, চিফ অ্যাডভাইজার গেছে ইউকেতে, সেখানে প্রাইম মিনিস্টারের সাথে দেখা হয়নি, সেটা ঘুরিয়ে ফিরিয়ে ভিতরের পাতায় ঢোকানো একটা ছোট্ট খবর বেরিয়েছে যে উনি বলেছেন দেখা হয়নি এই কারণে। যে কোনো দেশে খবর হবে যে ইউকের প্রাইম মিনিস্টার দেখা করেনি। না, বাংলাদেশে গণমাধ্যম খুবই নিয়ন্ত্রণের মধ্যে আছে। এটা তো আপনি আমি আমরা সবাই কম বেশি জানি। কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের গণমাধ্যম দেখলে, পত্রিকা বলুন, টেলিভিশন চ্যানেল বলুন, বাংলাদেশের আসল চিত্র এখন আর পাওয়ার কোনো সুযোগ নেই। তাহলে গৌতম আপনি লাহিড়ী যদিও বলছিলেন যে আমার, ভারতীয়রা এখন অনেক বাংলাদেশের পত্রিকা পড়ার চেষ্টা করে। কিন্তু না আসল না, খবর আমরা তো চেষ্টা তারা করি আপনাদের কি হচ্ছে সেটা জানার জন্য, তাতেও কোনো খবর পাই না, সত্যি কথা বলতে। খবর পাওয়া যায় না। আমরাও পাই না। এখন আমার প্রশ্নটি হচ্ছে জয়ন্ত রায়চৌধুরী, যদি পেপাররা ইন্ডিপেন্ডেন্ট না থাকে, আপনি ইলেকশন কি করে করবেন? কি ইলেকশন হবে আপনার? যদি পেপাররা ইন্ডিপেন্ডেন্টলি অ্যাপ্রেজাল না করতে পারে কে জিতবে, কে হারবে, কার কি চান্স আছে, তাহলে ইলেকশন কি হবে? তো একটা আনঅ্যানাউন্সড ইলেকশন, এটা তো কোনো মানে গ্রামের ইলেকশন এর থেকে পজিটিভ, মোর পজিটিভলি হয়। রাইট। তো সেই ক্ষেত্রে আমি যেটা প্রশ্নটি বারবার করার চেষ্টা করছি সেটি হচ্ছে কলকাতায় আওয়ামী লীগের অফিস সংক্রান্ত যেটি গৌতম লাহিড়ী বলছিলেন যে আমেরিকাতে তো আওয়ামী লীগের অফিস আছে, বিএনপির অফিস আছে, জাতীয় পার্টির সবগুলো রাজনৈতিক দলের কিন্তু এখানে অফিস আছে। আ ইংল্যান্ডে আছে। পৃথিবীর সব জায়গাতেই, সব দেশে কিন্তু ওই দেশের আওয়ামী লীগ আছে। ওই দেশের বিএনপি আছে। এটা আমরা বিদেশে যেখানেই আমরা বাংলাদেশীরা যাই, সেখানে একটা শাখা খুলি। যদিও ধরেন আমেরিকার আইন অনুযায়ী কিংবা বাংলাদেশের ইলেকশন কমিশনের আইন অনুযায়ী এরকম শাখা কিন্তু খুলতে পারে না। কিন্তু আপনারা জানেন যে আমরা রাজনীতি অনেক ভালোবাসি, যে কারণে এই আওয়ামী লীগ, বিএনপি সারা পৃথিবীতে আমরা করি আরকি। তো ভারতে তো এরকম নাই। এইরকম কোন শাখা কোন দলের নাই। কিন্তু এখন তাহলে কেন অন্য দেশগুলো, ধরেন আমেরিকাতে, ইংল্যান্ডে, অন্যান্য যেসব জায়গায় আওয়ামী লীগ, বিএনপির অফিস আছে, সেই দিকে আঙ্গুল না তুলে শুধুমাত্রই কি ভারতের বিরোধিতা কিংবা ভারতের দিকে আঙ্গুল দেয়ার জন্যই কি প্রশ্নটি তোলা হয়েছে? নাকি এর পেছনে অন্য কোন প্রেক্ষাপট থাকতে পারে? তো ডোমেস্টিক পলিটিক্স, আপনাদের ওখানে ডোমেস্টিক পলিটিক্স ইজ প্রো আর অ্যান্টি ইন্ডিয়া।
এখন ইন্ডিয়াকে দোষী দাঁড় করিয়ে আপনারা ওখানে পলিটিক্স খেলছে ওরা। পায়ে পা তুলে ইউনূস তো বরাবরই যুদ্ধ করে যাচ্ছে ভারতবর্ষের সঙ্গে। যুদ্ধ তো আর করতে পারছে না, ওই বক বক করে যাচ্ছে। তাতে সে ভাবছে কিছু পপুলারিটি সে নিজে পাবে, কারণ ইউনূস ইজ ইনক্রিজিংলি বিকামিং আনপপুলার। আজকে সাধারণ লোক যারা ইউনূসকে সমর্থন করেছিল প্রথমে 5ই আগস্টের পরে, 8ই আগস্টে উনি এসেছিলেন, তারা আজকে সবাই ইউনূসকে গালাগাল দিচ্ছে। আপনারা তো ওপেনলি, আমি যা শুনতে পাচ্ছি, একের পর এক লোক বলছে ইউনূস সম্বন্ধে বিভিন্ন রকমের কথা বলছে, টেলিনর ইত্যাদি ইত্যাদি, নোবেল প্রাইজ নিয়ে প্রশ্ন তুলছে। এগুলো তো ইউনূস ইজ বিকামিং ইনক্রিজিংলি আনপপুলার। সেখানে একমাত্র পথ ইউনূসের পক্ষে দেখছে যে একটাই পথ আছে, ভারতের বিরোধিতা যদি করতে পারে তাহলে কিছু হবে। একটা চিঠি পাঠিয়ে দিল, এখানে অফিস আছে। কি ভিত্তি যেখানে অফিস আছে? কোন ছবি দেখেছে? কোথাও ছবি এসছে? কোনো ভিডিও ফুটেজ এসছে? কিচ্ছু আসেনি। আমার দেশ বলে একটি পত্রিকা আপনাদের দেশে, সেটা আমরা সবাই জানি কোন পার্টির পত্রিকা, এবং তারা আগেও অনেক রকমের মিথ্যাচার করে এসছে, অনেক রকমের। এই তো আমার বন্ধু গৌতম লাহিড়ীকে তারা ডিপ স্টেটের এজেন্ট বলে আখ্যা দিয়েছে। আমি এর জন্য কৃতজ্ঞ, আমি এর জন্য কৃতজ্ঞ, আমি এর জন্য কৃতজ্ঞ, আমি সম্মান দিয়েছি, কৃতজ্ঞ। সেই পেপারের ভিত্তিতে তারা লিখেছে যে নাকি শেখ হাসিনা একটা অফিস খুলেছে, তার আগে একটা লিখেছিল যে কলকাতা অফিস খুলেছে, তার ভিত্তিতে এই চিঠিটা পাঠিয়েছে। মানে এর থেকে আনইন্টেলিজেন্ট এবং বোকা বোকা চিঠি আমি ডিপ্লোম্যাটিক কোনো যুদ্ধেতে দেখতে পারিনি। এত যে মানে ল্যাটিন আমেরিকাতে তো মানে রেশারেশি যুদ্ধ চলে বিভিন্ন দেশের মধ্যে। আপনি জানেন ফুটবল ম্যাচ নিয়ে শুধু যুদ্ধ হয়ে গেছে, অ্যাকচুয়াল যুদ্ধ, ট্যাঙ্ক নিয়ে যুদ্ধ হয়েছে। সেখানেও এরকম বোকা বোকা কেউ চিঠি লেখে না, যে একটা কোন একটা বাজে পত্রিকা যার কোনো মানে ভিত্তি নেই, সেই পত্রিকাটা কোন সোর্সকে বেস করে স্টোরি লিখেছে সেটার ভিত্তিতে একটা চিঠি চলে এলো, নোট ভার্বেল চলে এলো যে আপনাদের এখানে অফিস খুলেছে। তো ভারতবর্ষের এখানে তো হাসবে লোকেরা যে কোনো অফিস নেই, কিছু নেই বলছে। আমাদের দেশে অফিস আছে, ডালাই লামার গভর্নমেন্ট ইন এক্সাইল আছে, এটা তো ফ্যাক্ট, সবাই জানে। কোনদিন তো চায়না সেটা নিয়ে চিঠি লেখেনি ভারতবর্ষকে যে কেন আপনাদের এখানে গভর্নমেন্ট ইন এক্সাইলের অফিস আছে। আমরা রিকগনাইজও করি না সেই গভর্নমেন্ট ইন এক্সাইলকে, কিন্তু গভর্নমেন্ট অফ টিবেটের একটা ইন এক্সাইল অফিস আছে, এটা তো ফ্যাক্ট। কিন্তু বাংলাদেশের সত্যি সত্যি কোনো পার্টির অফিস নেই, কোনো পার্টিরই অফিস নেই, আওয়ামী লীগেরও নেই। এবং সেইভাবে বাংলাদেশি তো সেই রকম ভাবে মানে একজোট হয়ে যেমনি নিউ ইয়র্কে বা লন্ডনে থাকে, সেরকম ভাবে তো এখানে থাকে না যে এখানে অফিস করবে, এখানে পলিটিক্স করবে। আমি নিজের চোখে দেখেছি সাউথ হলে যুদ্ধ হচ্ছে, অ্যাকচুয়াল যুদ্ধ হচ্ছে বিটুইন বিএনপির সমর্থক এবং আওয়ামী লীগের সমর্থক। ও আমাদের নিউ ইয়র্কে প্রায়ই হয়। নিউ ইয়র্কে প্রায় মারামারি হয়। বুঝতে পেরেছি। তার মানে কিন্তু আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এর মধ্যে ২-৩ দফায় তার যারা ভারতে অবস্থান করছেন এরকম কয়েকজন নেতার সঙ্গে বৈঠক করেছেন। ৩ দফায় সম্ভবত। আ সেটা তিনি যেখানে বৈঠকগুলো করছেন সেটিকে কি তার অফিস বলা যায় গৌতম লাহিড়ী? না, তিনি যেখানে আমি প্রথম কথা হচ্ছে বলতে পারবো না যে তিনি কাদের সঙ্গে বৈঠক করেছেন। একজন দুজনের কথা আমি শুনেছি করেছেন হয়তো বৈঠক। একজন কেউ চিকিৎসার জন্যই দিল্লিতে ছিলেন, তিনি তখন দেখা করেছিলেন। আর বাকিদের সঙ্গে হয়তো ভিডিও মারফত। রাজনৈতিক একটা প্রক্রিয়া তো করতে 1 বছর হয়ে গেল, ফলে একটা রাজনৈতিক প্রক্রিয়া, এত বড় দল, রাজনৈতিক প্রক্রিয়া শুরু করার জন্য তিনি হয়তো কথাবার্তা বলেছেন। অফিস, এটা তো হচ্ছে এই সংবাদটা যেটা প্রকাশিত হলো, এই দল তো ভারতীয় সাংবাদিকদের প্রতি তীব্র অনাস্থা। এদের প্রত্যেককে সম্পাদকের উচিত সব সাংবাদিকের চাকরি খেয়ে কলকাতায়। গোটা বাংলাদেশ জেনে গেল এখানে একটা অফিস, তোমরা কলকাতায় থেকে জানতে পারলে না? এত বড় অপদার্থ সাংবাদিক তোমরা নাকি পুলিশ জালের মতো প্রাইজ পাওয়ার কথা দাবি করো। এইটা দেখে তো মানে কলকাতার সম্পাদকরা, তারা, আমি মানে ভেতরে ভেতরে জানি তারা ওই জয়ন্ত যেটা শুরু করেছিল আমি সেটাতেই করবো, তার পাত্তা দিচ্ছেন তারা। এটা হচ্ছে ব্যাপার। মানে মানে সিরিয়াসনেসটা না আপনাদের নিজেদের খুব লঘু করে ফেলছেন আর কি, লঘু করে ফেলছেন। এটা কলকাতায় ধরুন অতগুলো বড় বড় কাগজের অফিস, দীর্ঘ তাদের সাংবাদিকতার ইতিহাস, তারা কেউ জানতে পারলাম জায়গাগুলো নিউ টাউন এবং উল্লেখ করে দেওয়া হচ্ছে। নিউ টাউন একটা ছোট জায়গা, এমন কিছু একটা বিশাল জায়গা তা নয়। সেখানে একটা অফিস খুলে বসে আছে, তাদের কিভাবে হচ্ছে। তাদের একটি প্রথম একটা বোধহয় পশ্চিমী বাংলা, বিবিসি বাংলা প্রথমে সংবাদটা করেছিল। আমি সাংবাদিককে আর বিব্রত করতে চাই না, চাপে পড়ে করেছিলেন বলে পরে শুনেছি আমি আর কি। যাই হোক, তাকে করতে বলা হয়েছিল। বিবিসি বাংলাও চাপে পড়ে এরকম নিউজ করবে? আরে তা না হলে বিবিসি বাংলার লোক পোস্টিং হয়?
পোস্টিং হয় প্রেস মিনিস্টারের? ওয়াও! আচ্ছা। এটা হয়েছে তো, আপনি হয়নি? আকবরের কথা বলছেন। হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা বুঝতে পারছি না। সেটা আগে ধরুন আওয়ামী লীগের সময় হয়েছে, যারা আওয়ামী লীগ মন্ত্রী ছিলেন তাদের প্রেস মিনিস্টারের পোস্টিং হয়েছিল। তাহলে এখন যারা পোস্টিং হয়েছে তারাও তো একটা পন্থী না, সেটা তো মানতে হবে বাবা। তারাও তো একটা পন্থী। এবং আমার বক্তব্য হচ্ছে শুধু যেটা বলছিলাম যে এই যে দপ্তরের না, খবর, এটা দুজন নিয়ে প্রেস এত বেশি গৌতম বাংলাদেশ, লাহিড়ী, একটা তার মানে সেকেন্ড। কিন্তু আমার কাছে মনে ২ হয়েছে মনে হয়েছে তারা জন প্রেস মিনিস্টারের কথা উল্লেখ তৃণমূল করতেই সরকার আপনার ভয় প্রসঙ্গ পেয়েছে, ধরে ভয় পেয়েছে যে এই প্রত্যেক রে এই বোধহয় শেখ হাসিনা চলে গেলেন। এটা ওরা লেখেননি, আমি যেটা বলেছিলাম সেটা ওরা আর লেখেননি। আমি বলেছিলাম উনি কিন্তু ফিরছেন এই মাসে, সেটা আর লেখেননি। সেটা লিখলে আবার যদি বিপরীত প্রতিক্রিয়া হয়, যেটা ওদের শুট করে সেটা লিখেছে। আমি বলেছিলাম 31শে আগস্টের মধ্যে শেখ হাসিনা ঢাকায় ফিরবেন। ঢাকা বলিনি, বাংলাদেশে ফিরবেন। কিন্তু আমি তো জানি না, শুনেছিলাম সেরকম একটা কথা, কোনো একটা নেতার মুখ থেকে শুনেছিলাম। তো সেগুলো ছাপা হয়নি, সেটা ভালো করেছেন ওরা গুরুত্ব না দিয়ে। কিন্তু হয়তো ভেবেছেন সে কারণে যে আমি ডিপ স্টেটের লোক, হয়তো সব জানি। ডিপ স্টেটই চমকে গেছে খুব আমাকে ডিপ স্টেটের লোক ভেবে আর কি। জয়ন্ত জানে এখানে এইটা কিসের যে ভিত্তিতে ভারতীয় বলছিলেন? প্রেস ক্লাব কি ধরনের ভাবে সাংবাদিক অধিকার নিয়ে সোচ্চার, এবং সেটা যে কোনো সরকারি হোক, সেটা মোদী সরকারই হোক গৌতম লাহিড়ী, আপনি কিসের ভিত্তিতে বলেছিলেন যে ৩১ অক্টোবরের মধ্যে শেখ হাসিনা ফিরবেন? আমি এরকম একটা শুনেছিলাম যে এই ভিত্তিটা ছিল এই, দেখুন ওনার সঙ্গে তো আমার কোনো কথা হয়নি, আমি সেটা বলতে পারবো না। উনি তার আগে শুরু করেছিলেন ভিডিও কনফারেন্স, এবং তখন তার মধ্যে উনি বারবারই মানুষ, বিশেষ করে এই চিন্তাটা তার এসেছিল যখন গোপালগঞ্জে তার খাস তালুক সেখানে যখন নৃশংসভাবে অত্যাচার হলো এবং সেনাবাহিনীর প্রকারান্তরের সাহায্যে, এবং সেই জায়গাটা থেকে খুবই তিনি আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন, এবং সেই আবেগের কথাটা তিনি প্রকাশ করে ফেলেছিলেন কোনো একজন আওয়ামী লীগ নেতার কাছে, যিনি দেখা করতে গিয়েছিলেন। তিনি বলছিলেন আমি আর, আমার মনে হয় এটা ঠিক হচ্ছে না, আমাকে ফিরতেই হবে, আমি যাই হোক, আমাকে গ্রেপ্তার করুক, মেরে ফেলুক, আমি ফিরব। এবং সেইটার কারণেই তখন তারপরে আমি জানি তার পরিবারের কিছু লোক তাকে বুঝিয়েছেন বা কথা বলেছেন, তারা যে যেখানে আছেন, যে না এটা আপা এখন এই সময় এটা নয়, এরকম গেলে তো আপনাকে ওরা মেরে ফেলবে না, আপনাকে তো মব জাস্টিস, যেটা হচ্ছে আপনার মতো একটা পেলে, মানুষ পেলে তো মব জাস্টিসের চূড়ান্ত উদাহরণ দেখবে, যে তালিবানরাও ভাবেনি সেরকম একটা দেখতে পাবে। ফলে সেই কারণে যাবেন না, সেই কারণে হয়তো আমার মনে হয় না কোনো পরিবর্তন। আমি আর বলতে পারবো না, এখনো পর্যন্ত আমি ধরে রাখছি তিনি কিন্তু ফেরার জন্য আগ্রহী এবং ফিরতে চান। কিভাবে ফিরবেন, কিভাবে তাকে পৌঁছে দেওয়া হবে, সেটাও আমি জানি না। কিন্তু আপনি যেটা বললেন, যে তখনই বললাম যে ওই গোপালগঞ্জের ঘটনার পর থেকে তার মনের মধ্যে ব্যাপারটা কাজ করছে, যে দেশের মানুষের মধ্যে ফিরতে হবে, বয়স হয়ে গেছে, মৃত্যু হলে সেখানেই হোক, আমার নিজের দেশের মাটিতে হোক, আমি আমার দেশের মানুষের হাতেই মরি, যেরকম আমার বাবা মারা গিয়েছিল, মরি না। তো সেটা তো তাতে যদি বাঙালি খুব সন্তুষ্ট হয় তো হবে, এটা দুঃখের বিষয়, খুবই হবে, কিছু করার নেই। কিন্তু মনে হয় না, তিনি অনেক খুবই পরিণত বুদ্ধির বুদ্ধির মহিলা এবং নারী, তিনি এতদিন ধরে এরকম একটা দেশকে সামলাচ্ছেন। বাঙালিদের সামলানো চারটিখানি ব্যাপার নয় কিন্তু, বুঝলেন, অন্য দেশকে সামলানো যায়, বাঙালিদের সামলানো যায় না। আপনারাও আর কিন্তু দুটো, বাঙালি। আপনাদেরকে কিন্তু না না, মমতা ব্যানার্জি আমরা তো অনেকদিন ধরে বাঙালি মানে, সামলাচ্ছেন। আচ্ছা এটা ভুল, ওইটা লিখেছে বাঙালি সাংবাদিক, আরে মহা মুশকিল, আমি দিব্যি বাঙালি বাঙালি আমি জন্মসূত্রে, কিন্তু আসলে আমি ভারতীয়। আমি 5,000 প্রেস ক্লাবের সদস্যদের মধ্যে 4,500 অবাঙালি সদস্য, তাদের ভোটে জয়ী হই। বাঙালি সংখ্যায় কম, এবং দুর্ভাগ্যের বিষয়, বলতে দ্বিধা নেই, বাঙালিরা সংখ্যায় কম ভোট দেয়। জয়ন্ত দিয়েছে যদিও আমাকে ভোট, বাঙালিরা কম ভোট। বাঙালি জানেন তো, আমাদের এখানে প্রবাদ আছে, দুটো বাঙালি এক হওয়া মানে 3টে দুর্গাপূজা হবে। আমাদেরও, আমরাও ২ ভাই মিলে ৩ দল করে। এটা বাঙালির জিনে রয়ে গেছে, বুঝলেন, কিছু করার নেই, কিছু করার নেই। বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি, আমাকে শেষ করতে হবে। আমার আরেকটা জিনিস জানার আছে। আ ধরেন আওয়ামী লীগের অনেক নেতারা এখন কলকাতায় আছে, ভারতের বিভিন্ন জায়গায় আছে। আ তারা নাকি কি বলে? ব্যায়াম করে, মানে ফিটনেস সেন্টারে যায়, আ হেয়ার প্লান্ট করে, হ্যাঁ? খুব আরামে আয়েশাতে রাতের বেলায় টেলিগ্রাফে মিটিং করে। জয়ন্ত রায়চৌধুরী, সত্য নাকি? আমি নিশ্চিত আপনার তাদের সঙ্গে কথা হয়। আমি নিশ্চিত। আছে, হ্যাঁ, কিছু, কিছু লোক নিশ্চয়ই খুব ভালো লাইফস্টাইল লিড করতে পারেন। কিন্তু বেশিরভাগ যারা এখানে আছেন তারা অনেকেই খুবই গরিব। তারা সাবাবসে, কলকাতার সাবাবসে খুব কম পয়সায় ৳৫০০ ৳৬০০ ঘর ভাড়া করে কোনরকমভাবে কাটাচ্ছে।
এবং তাদের কি করে যে জীবন চলছে সেটা বেশ কঠিন জীবন। অনেকে বাংলাদেশ সরকারের চাকরি করতেন, তাদেরকে চাকরি তাদের চলে গেছে বা তাদেরকে মব জাস্টিস হয়েছে, তারা পালিয়ে এসছেন। তারাও খুবই কঠিন জীবন পালন করছেন, খুব একটা ভালোভাবে নেই। হ্যাঁ, নিশ্চয়ই কিছু লোক তারা বাংলাদেশে থাকলেও তারা রাজার হালে থাকতো, এখানেও রাজার হালে থাকে। আপনি নিশ্চয়ই দেখেছেন ইউএসএ তেও আছে। তারা বড় লোক ব্যক্তি, তারা বেসিক্যালি বড় লোক। তারা যেখানেই যাবে পৃথিবীর, সেখানে তাদের বড় লোক বন্ধুদের সঙ্গে ঘুরবে, মানে ক্লাবে। তাদের সংখ্যা কতটুকু হবে? কত পার্সেন্ট হবে? অলওয়েজ সেই পার্সেন্টেজটা কম। যদি এখানে যদি ধরে নিন, আমি একটা আন্দাজে বলছি, ধরে নিন 10,000 লোক এসে থাকে, তার মধ্যে হয়তো 1000 খানেক 500 জন লোক হবে যে লাইফস্টাইলটা আপনি বলছেন সেটা তারা 500 জনের বেশি অ্যাফোর্ড করতে পারবে না। নিউ টাউনে যারা থাকছে, নিউ টাউনে ভাড়া 1 লাখ টাকা একটা ফ্ল্যাটের, 1-1.5 লাখ টাকা, সেগুলোর সংখ্যা খুব কম, হাতে গোনা যায়। সবাই নয়, নিশ্চয়ই কেউ কেউ আছে, কিন্তু বেশিরভাগ লোকই বিভিন্ন কুষ্টিয়া, বসিরহাট, বেলেঘাটা, 1 রুমের ফ্ল্যাট এইসব জায়গায় থাকছে, খুব কষ্ট করেই থাকছে। এবং তাদের অনেকে চেনা লোকের বাড়িতে থাকছে, যারা বলছে যে ঠিক আছে, পারছেন না, ভাড়াটা দেবেন না, পরে যখন পারবেন দিয়ে দেবেন। আগের বারও যখন 2001-এ যখন এলেন আপনার বিএনপি সরকার, আবার কোনো অনেক বাংলাদেশি পলিটিশিয়ানরা পালিয়ে এসেছিল, তাদের সঙ্গে এক একজনকে আমি চিনতাম, তারাও খুব কষ্ট করেই ছিল। এবং তারা এখনো কৃতজ্ঞতা বোধ করে, বলে আমার পাশের বাড়ির ভদ্রলোক আমাকে আমার বাজার করে দিয়ে যেতেন, মানে বাজার করে দিয়ে যেতেন মানে বাজারটা নিজের পয়সা কিনে তাকে দিয়ে যেত। সে পরে এসে কলকাতায় এসে তাকে কিছু একটা দেওয়ার চেষ্টা করেছে, যে মিটমাট কিছু একটা ফেভার, কিছু ফেরত দেওয়ার চেষ্টা করেছে। এগুলো ন্যাচারাল একটা সম্পর্কর উপর ডিপেন্ড করে। অনেকেরই অনেক বন্ধু আছে। এখন যদি গৌতম বা আমার কোনো বন্ধু, সাংবাদিক বন্ধু, আমাদের কয়েকজন তো জেলে আছে, উনি নিজেই বললেন, আমিও বলছি, শ্যামল দত্ত, বাবু ভাই, আরো অনেকেই, তারা যদি পালিয়ে আসতে পারতো এখানে, আমরা নিশ্চয়ই তাদেরকে তারা তো টাকা কড়ি নিয়ে আসতে পারতো না, বা টাকা কড়ি তাদের তত টাকা ছিল না যতটা আমি গণমাধ্যমে যা পড়ছি সেরকম বড়লোক তারা নয়। তারা যদি একমাত্র বাবু ভাই তবুও একজন ব্যবসাদার ছিলেন, ব্যবসাদার সাংবাদিক ছিলেন, বাকিরা তো চাকরি করতো। তারা যদি এখানে আসতেন এবং তারা যদি গৌতমকে বা আমাকে বা অন্য কোনো সাংবাদিক বন্ধুকে বলতেন, ভাই দেখো আমাদের কিছু হেল্প করো, নিশ্চয়ই আমরা চাঁদা করে হেল্প করতাম। সেইভাবেই এদের বেশিরভাগ জীবন সেইভাবেই কাটছে। বিশেষ করে যারা অনেকে আওয়ামী লীগেরদের সঙ্গে, আপনি জানেনই, পার্টি টু পার্টি সম্পর্ক আছে, কংগ্রেসের সঙ্গে সম্পর্ক আছে, বিজেপির সঙ্গেও কিছু লোকের সম্পর্ক আছে, তারাও হেল্প করছে। আমি নিজে জানি বিজেপির একজন সাউথ ক্যালকাটার একজন শাখার একজন নেত্রী, তিনি এদের বাড়িতে রেগুলার যাতায়াত করেন, নিজে নট আ পার্টির ডিকটাট হিসেবে না, নিজের পার্সোনাল লেভেলে তিনি এটা যাতায়াত করেন, তাদের সাহায্য করার চেষ্টা করেন। জি। কিন্তু আমি শুনি মমতা ব্যানার্জির দল তৃণমূল খুব নাখোশ আওয়ামী লীগের উপর। না, এটা একেবারে ভুল কথা। এটা একেবারেই ভুল কথা। তৃণমূলের সঙ্গে খুবই সুসম্পর্ক বরাবর থেকেছে। ওসব বাকি তিস্তা ব্যারেজ ফ্যারেজ ছেড়ে দিন, ভিতরে ভিতরে তৃণমূলের সঙ্গে সম্পর্ক ভালোই আছে। এবং তৃণমূল সরকার, তৃণমূলের পুলিশ সমর্থন না থাকলে পরে এতগুলো লোক থাকতে পারতো না। এটা যে শুধু সেন্ট্রাল গভর্নমেন্ট করে দিয়েছে এই কথাটা ভাববেন না। সবসময় হোস্ট স্টেট প্লেজ এ গ্রেট রোল। আপনি জানবেন 71-এর সময় ত্রিপুরার রাজা, তার কোনো তখন ক্ষমতা ছিল না, সে রাজা মানে সে রাজা ছিল না তখন, কিন্তু তিনি তার অর্থ, তার প্যালেস খুলে দিয়ে রিফিউজিদের থাকতে দিয়েছেন, তাদের সাহায্য করেছেন। এটা হোস্ট স্টেটের লোকেরা যদি সাহায্য না করে কখনোই হয় না। জি। না, এখন যেহেতু প্রসঙ্গটি তুললেন, এখন আবার নানান রকম, আপনি জানেন ফ্রান্সে একজন আছেন, তিনি ২ দিন পর পর নানান রকম বয়ান দেন। সেখানে একটা জিনিস আপনাকে বলছে বলছি, যে ১ কোটি লোক ভারতে পালিয়ে যায়নি, ভারতে আশ্রয় নেয়নি। ওনাকে একটা জিনিস জিজ্ঞেস করবেন, উনি সবসময় বলছেন কোত্থেকে যে জিজ্ঞেস করব? আমি তাদের নিয়ে কথা বলি না। না না, এই বিষয়ে আমার তো একটা বলার আছে। উনি দেশের কিভাবে প্যারিসে গেলেন এটা জানেন? জি? কিভাবে গেলেন? উনি তো বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে এসেছিলেন, রাইট। ভারতীয় দূতাবাস তাকে পার করিয়েছিল। বলা হয় উনি নাকি রয়ের এজেন্ট, হ্যাঁ? সম্পর্কে একটা বলা হয় না, গৌতম লাহিড়ী, অকৃতজ্ঞ, অকৃতজ্ঞ বিষয়। ওনাকে তো গৌতম লাহিড়ী, ভারত সরকার পার করেছে। আপনাকে যেহেতু ডিপ স্টেটের হ্যাঁ, বলে, ডিপ স্টেটের সাংবাদিক বলে, সো আপনি একটু বলতে পারেন কিনা যে এই ওই যার কথা আমরা বলছি, হ্যাঁ? হ্যাঁ, 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 আপনাদের জ্ঞাতি ভাই, সেই জ্ঞাতি হ্যাঁ। ভাই আ নাকি, কি বলে, রয়ের এজেন্ট নাকি? আর বাংলাদেশের অর্ধেক মানুষ অবশ্য এখন রয়ের এজেন্ট। যারাই সরকারের বিরোধিতা করে তারাই রয়ের এজেন্ট। আসলে হ্যাঁ। বাংলাদেশে কত বিস্তৃত একটু যদি বলতেন? বাংলাদেশে এতটাই বিস্তৃত যে শেখ হাসিনার পতনটাই জানতে পারলাম, তাই না? কি কারণে? কিভাবে না মাঝে পেরে না জেনে পারল? না, অনেকে তো আবার বলছি উল্টো যে বলে যে হ্যাঁ? না জানে তো।
এখন জি, বলুন, বলুন। আপনাদের ওদের কি বলে বহুকাল খুব কম কম এককালে জানেন তো বিএনপির কিছু লোক বলতো যে আমি ডিজিএফআই এর পয়সা পাই সেরকম বলতো। এখন ইদানিং পাল্টে আমাকে ভারতের ডিপ স্টেটে প্রমোশন করে দিয়েছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞ করি। না আমি অন্য কারণ সতীর্থ সাংবাদিক, তিনি তার মত প্রকাশ করছেন তার মতো করে। ফলে আমি এ বিষয়ে তার সম্পর্কে কোনো মন্তব্য করতে আদৌ রাজি নই। তার মন্তব্য যদি আমি ভুলও হয়ে থাকে আমি সেটাও তার সঙ্গে সামনাসামনি দেখা হলে কোনো চ্যানেলে দেখা হলে হয়তো বিতর্কে আসতে রাজি আছি, কিন্তু তাকে আমি মানে কোনো অসম্মান করতে আমি রাজি নই। এটা আমার মানে সংস্কৃতি বিরোধী। তিনি যে মতেরই যে পথেরই বিশ্বাসী হন সেটা তার স্বাধিকার, সেটা তার অধিকার। কিন্তু এই যে এই ধরনের কথাগুলো যেটা হচ্ছে বাংলাদেশে, সত্যি কথা বলতে খুব দুর্ভাগ্যজনক লাগে যে দেশটা সম্পূর্ণ না গুজবে চলে, সকাল থেকেই গুজবে চলে, শেষ হয় ঘুমাতে যায় গুজব নিয়ে। ফলে এই গুজবের দেশ নিয়ে গুজবকে মানে প্রতিরোধ করাটা খুব ডিফিকাল্ট। এই যে তারা আওয়ামী লীগের অফিস ঘুরে বেড়াচ্ছে, কলকাতায় ঘুরে বেড়াচ্ছে কি আচ্ছা যদি ব্যায়াম জিমই করে থাকে, ব্যায়াম করা কি অপরাধ? বাংলাদেশে কোন আইনে অপরাধ? আমি তো সকালে যদি শারীরিক চর্চা করি সেটা অপরাধ? কি বাংলাদেশিকে বলতে পারে আরে গৌতম ভাই তো শারীরিক চর্চা করছে, জিম করছে, যোগ ব্যায়াম করছে, আবার কেউ কেউ আওয়ামী লীগ নেতা যোগ ব্যায়াম করছে জানেন, আমি এটা শুনেছি। উনি তো জিম লিখেছেন, ভুল লিখেছেন, যোগ ব্যায়াম করে। কারণ যোগ ব্যায়াম করলে স্বাস্থ্য ভালো থাকে, এবং ইউনূসের শরীরের স্বাস্থ্য ভালো হওয়ার একটা বড় কারণ তিনি কিন্তু গোপনে যোগ ব্যায়াম করেন, এটা আমি জানি। তিনি কিন্তু যোগ ব্যায়াম যোগের গোপনে কিন্তু কে কি ভক্ত করে তিনি। সেগুলি আমরা বাদ দেই, হ্যাঁ? যোগের ভক্ত না, ওকে প্রকাশ্যে বলতে বলুন ইউনূসকে যে আমি যোগ করি না। ওনার যে চেহারা এই বয়সে, ওনার স্বাস্থ্যটা একটা গবেষণার বিষয়। নিঃসন্দেহে উনি চমৎকার স্বাস্থ্য, এটা সমস্ত তরুণ যুবাদের কাছে উনি একজন সেই হিসেবে আদর্শ কিভাবে স্বাস্থ্য রাখতে হয় ভালো। এবং আমি শুনেছি উনি যোগ ব্যায়াম করেন, আমি কোনো মানে গুজব বলছি না, আমার কাছে নির্দিষ্ট তথ্য আছে যে উনি যোগ ব্যায়াম করতেনও, আমেরিকাতেও করতেন। খুবই ভালো, মানে ভালো শরীর চর্চা স্বাভাবিক থাকে, স্বাভাবিক, কিন্তু ভালো খারাপ কিছু না। উনি করছেন, আওয়ামী লীগ করছে, শরীর চর্চা করাটা তো ভালো। আমরা তো অনেক সময় শরীর চর্চা করার সুযোগ পাই না, রাইট, এটাই একটা বুঝতে পেরেছি। সমস্যা। আমাদের গুজব এখানে নিয়ে সারাদিন এখানে একটা কাটাতে হয়। এখানে একজন একটা মন্তব্য করেছেন যে ভারতীয় অনুসন্ধানী সাংবাদিকের রিপোর্ট অনুযায়ী শুধুমাত্র ৯০,০০০ শরণার্থী ভারতে আশ্রয় নিয়েছিল। মানে কে এই অনুসন্ধানী ৯০,০০০ তো সাংবাদিকটা কে? ৯০,০০০ কিনা আমি না, আজকে বললাম ১০,০০০। আমি একটা ছোট্ট গল্প শুনি। আরেকটা গল্প আছে আপনি জানেন যে উপদেষ্টা আসিফ নজরুল এই যে ২৬ লাখ একজন সোহেল হাওলাদার উল্লেখ ২৬ লাখ ভারতীয় এরা কি ফিরে গেছে বাংলাদেশে? ভারতে? পাঠান না, আমরা আমরা নিতে রাজি আছি তাদের। না, ওদের তো তৌহিদ হাসান বলেছেন আমরা এভাবে ফেরত দিই না, আমরা আলোচনার মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ফেরত দিই। ভারত যে বিএসএফ দিয়ে পুষিং করছে সেরকম আমরা করি না। ফলে ৪৬ লক্ষকে এখনো তারা পুষছেন না, বা ২৬ লক্ষ যেটাই হোক, হ্যাঁ। এটা ভালো আর কি, খারাপ না। আমি একটা না ছোট্ট তবে গল্প। অনেক ভারতীয় কিন্তু বাংলাদেশে কাজ করেন। এটা কিন্তু সত্যি। অবশ্যই আপনি যদি গুলশানে যান আপনার মনে হবে আপনি দিল্লির কর্নার প্লেসে আছেন। হিন্দি ভাষা শুনবেন, পাঞ্জাবি ভাষা শুনবেন, কারণ বহু আইটি কোম্পানির, বহু বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি, বহু ভারতীয় ইঞ্জিনিয়ার মেট্রো অনেক রেলে বাইলিং চাকরি করে। হাউস আমার বহু পরিচিত বন্ধু, আমার বন্ধু ইঞ্জিনিয়ার বন্ধুরা আপনাদের মেট্রো রেলে চাকরি করে না তাদের না। এই ঘটনার পর অনেকে পালিয়ে এসেছিল, এটা ঘটনা। সে কারণে বেশ কিছু প্রজেক্ট বন্ধ হয়ে আছে। এটা তো কাজের সূত্রে তো স্বাভাবিক, কেউ তো যেতেই পারে, কেউ বা কাজ করতেই পারে। ভারতে যেরকম আসছে সেরকম বাংলাদেশেও যাচ্ছে তবে এখন তো ভিসা দেওয়া হচ্ছে না, এখন তো আসা যাওয়াই বন্ধ হয়ে গেছে। এখানে আরেকজন একটা মন্তব্য করেছেন, এটা দিয়ে আমি শেষ করতে চাই। আওয়ামী লীগের যারা ভারতে গেছে তারা অনুপ্রবেশকারী। তাহলে তাদের ফেরত দিচ্ছেন না কেন? না উনি তো, না যারা গেছেন কই চেয়েছেন, চিঠি লিখে তো বলেননি কিছু যে এদের ফেরত দিন, কারা কারা আছেন নামটা তো জানা দরকার, আমরাও জানতে পারি কারা কারা আছে। জানতে ফেরত দিচ্ছেন না মানে ফেরত চাইলে তো ফেরত দেবেন, ফেরত চাননি আপনি, ভাবের ঘরে চুরি। না তারা তো আপনি তো, তারা তো আপনার আওয়ামী লীগের অফিস চেয়েছে। হ্যাঁ আওয়ামী লীগের বিরাট অফিস হয়েছে আর কি, শুনলাম আর কি। আমি জি। প্ল্যান আছে কলকাতা যাওয়ার, গিয়ে দেখবো, খুঁজবো নিউ টাউনে অফিস, ছবি তুলে পাঠাবো আর কি আপনাদের। দিল্লিতেও আমি এখনো খুঁজে পাইনি অফিস, দিল্লিতে কোনো অফিস তো দেখিনি কোথাও। জি। এবং আমাকে একটু কেউ আবার একজন আওয়ামী লীগের নেতা নাকি কমেন্ট করেছিল না, যেন বলবেন না তাহলে আরো বিপদ হবে ম্যাম। বলছে প্রেস ক্লাব অফ ইন্ডিয়াটাই তো আওয়ামী লীগের অফিস, শুধু এখানেই তো বহু আওয়ামী লীগ আছে, বলে কেলেঙ্কারি করেছে। একই ডিপ স্টেট, তারপরে আবার আওয়ামী লীগের অফিস, কি সাংঘাতিক কাণ্ড। আমার তো বাংলাদেশে যাওয়ার ভিসাই বাতিল হয়ে গেল, ব্ল্যাক লিস্টেড হয়ে গেল। সার্ক ভিসা আছে না? হ্যাঁ, সার্কের ভিসা তো আছে। সার্ক স্টিকার থাকলেই তো হবে। আর
না, ভারত আমাদের দেশে সার্ভিসে নেই, ছিল না। আমাদের দেশে ছিল না, কারণ হচ্ছে ভারতবর্ষে সাংবাদিকের সংখ্যা আপনাদের মতো তো নয়, বিশাল সংখ্যক, সেটা আমাদের দেশে দেওয়া হয়নি কখনো সার্ভিস। ও আমাদের ছিল, আমাদের সার্ভিসে। আমাদের আছে, সার্ভিসে আছে এখনো, সেই ভিসাতে আসেন কেউ কেউ, ও আমি আসেন জানতাম না কেউ যে কেউ। আপনাদের নাই, সেটা আমি জানতাম না। না, এনিওয়ে আমাদের নেই, আমাদের খুব সিলেক্টিভ দু চারজনের ছিল, তারা সম্ভবত আর কেউ জীবিত নয়। কুলদীপ নায়ার ফায়ারের মতো সাংবাদিকদের ছিল, কিন্তু পরবর্তীকালে আর দেওয়া হয়নি। এই 2004-এ সার্ক সম্মেলনে এই দাবিটা উঠেছিল এবং সেখানে আমি উপস্থিত ছিলাম। তখন কিন্তু এই বলা হয়েছিল যে ভারতীয় সাংবাদিক বাছাই করা কি করে হবে, কোন সাংবাদিককে দেওয়া হবে সার্টিফিকেট। ভারতের সাংবাদিকের সংখ্যাটা বোধহয় জয়ন্ত বলতে পারবে, আমার ধারণা লক্ষের বেশি হবে। জি, আপনার তো জয়ন্ত রায় চৌধুরীর গল্পটা অনেকে শুনতে যাচ্ছে। এই গল্প শুনে শেষ করব। কিন্তু আমি রয়ের গল্পটা জানতে পারলাম না। কেমন করে এত বিস্তৃত হলো বাংলাদেশে, এই গল্পটা জানতে পারলাম না। জি। এই গল্পের মধ্যে আছে। আচ্ছা আপনার বলুন, ছোট বলুন, বলুন। গৌতম লাহিড়ী একটি পেপারের জন্য লিখতেন বাংলাদেশে। আমি তখন বাংলাদেশে একটা রিপোর্টিং অ্যাসাইনমেন্টে গেছি। গৌতম আমাকে ফোন করে বলল, ভাই আমার টাকা অনেকটা আটকে গেছে ওখানে, তুমি যদি নিয়ে আসো। ওরা পাঠাতে পারছে না, কি একটা ফরেন এক্সচেঞ্জের ইস্যু ছিল। তাহলে ঠিক আছে, আমি দেখছি যদি যেতে পারি। তো গেলাম সেই অফিসে। তারা আমাকে বেশ একটা মোটা টাকা, অনেক মাস ধরেও পাইনি, বোধহয় 6 মাস ধরে টাকা দেয়নি ওকে। সেই টাকাটা একসঙ্গে দিল পুরো বাংলাদেশি কারেন্সি। বললাম যে, আমি একটু বিরক্ত হয়ে বললাম, এই কি বাংলাদেশি কারেন্সিতে কেন দিচ্ছেন, ডলার কেন দিচ্ছেন না, আমি নিয়ে যাব কি করে? না, আমরা তো বলেননি যে আপনারা ডলারে নিতে চান। বিভিন্ন ওরাও বললো। তাই বললাম যে যাক, আমার দেরি হচ্ছে, আমার একটা পার্টিতে যাওয়ার ছিল, কারোর বাড়িতে একটা পার্টি ছিল। সেখানে আপনাদের তখনকার মিডিয়া অ্যাডভাইজার টু দ্য প্রাইম মিনিস্টারও এসেছিল, আরো অনেক সাংবাদিক, এডিটর টেডিটর এসেছিল। তো সেখান থেকে বেরিয়েছি, আর একজন সাংবাদিকের গাড়িতে চড়েছি, এবং সে খুব নামকরা সাংবাদিক, আমি নামটাম নেব না। এবং পিছনে আমি গৌতমকেও রিকোয়েস্ট করবো তার নামটা না নিতে। আমার গাড়িটা তাকে ফলো করছিল। একটা জায়গায় ঠিক হলো যে আমরা সেখান থেকে আলাদা আলাদা যাবো। সে গাড়িটা থামিয়ে বললো, জয়ন্ত এবার তোমার বাড়িটা ওইদিকে, আমারটা এইদিকে। আমি একটা কারুর বাড়িতে ছিলাম, একজন এশিয়ান পেন্টস এর ওখানে যে সিইও ছিল তার বাড়িতে ছিলাম। তো গাড়ি থেকে নেমেছি, নেমে আমি আমার গাড়িতে উঠতে যাচ্ছি। সেই সময় বলে, আরে তুমি যে আমাকে বললে গৌতমদার টাকাটা তুমি আমাকে দেবে, আমি সেটাকে নিয়ে যাব ডলার করে। হলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি, দাঁড়াও, আমার গাড়ির ড্যাশবোর্ডে আছে, বের করে দিচ্ছি। গাড়ির ড্যাশবোর্ড থেকে ড্রাইভারকে বলে আমি ওটা খুলে বের করে হাতে দিতে যাচ্ছে। ও নিজের গাড়ির দরজা বন্ধ করে এসছে। ও তো মানে খালিফা এখনো, সে মানে খালিফাই এখন ঢাকাতে। হঠাৎ করে দেখি সে শিথিল হয়ে গেল। একটা হাইওয়ে পেট্রোল এসে দাঁড়ালো আমাদের পাশে। একজন পুলিশ অফিসার জিজ্ঞেস করলো, কিছু সমস্যা? তা বললাম যে না, আমি তো দিল্লিতে যেরকম ভাবে বলিস, না কোনো সমস্যা না, আমি ওর গাড়ি থেকে নেমে আমার গাড়িতে করে আমার বাড়ি যাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলে গেল। আমি দেখলাম তার অবস্থা খুব করুণ। কি হলো, তুমি এত ঘাবড়ে গেলে কেন? হ্যাঁ, পুলিশ জিজ্ঞেস করেছে, আমি উত্তর দিয়েছি, হোয়াটস এ প্রবলেম? না না না, তুমি বুঝতে পারছো না, তুমি একজন ভারতীয় সাংবাদিক, একটা মোটা টাকা রকম তুমি একটা এনভেলপে করে আমার হাতে দিচ্ছ, রাত্রির তখন 2টো, কেউ নেই, কালকে তো বড় বড় ব্যানার এই যে এই যে টাকা দিয়ে দিচ্ছে। টু বাংলাদেশি এডিটর। ডেঞ্জারাস। আপনি কোন ভাবে দেখতে চান? হ্যাঁ, বুঝতে পেরেছি। ভেরি তো ডেঞ্জারাস। আমাদের গল্প বলি, এটা আমাদের দেশে কিন্তু ছিল 70-এর দশকে। গৌতম এটাকে হলফ দেবে যে এই গল্পটা সত্যি। আমাদের দেশে না বান হলে পরেও লোকেরা বলতো ওই যে সিআইএ করিয়েছে। যদি আমাদের দেশে খরা হতো তাহলে বলতো ওই সিআইএ করিয়েছে। ওয়েদারটা এখন বাংলাদেশে সেইটা হয়েছে। ও তো যা হচ্ছে তাই করাচ্ছে। এমনকি তারা তো বলে যে ভারত ইন্ডিয়ান কি দিল্লি হিন্দিতে কথা বলে। হিন্দিতে নাকি তারা আবার কথা বলে। হ্যাঁ? তো আমি তো আমি দেখি অনেক লোক হিন্দিতে কথা বলে। একজন বাংলাদেশের একজন ফিল্ম অ্যাক্ট্রেস মাঝে সাঝে আমার সঙ্গে ফেসবুকে বার্তালাপ করে, একদিন ফোন করেছে। সে আমার সঙ্গে হিন্দিতে অনর্গল কথা বলে গেল। আমি ২-৩ বার বলার চেষ্টা করলাম, আমি বাঙালি, আপনি আমার সঙ্গে বাংলায় কথা বলতে পারেন। কিন্তু আমার সঙ্গে হিন্দিতে কথা বলে গেলেন। না আছে। আ অনেক সময় আমার এইখানে হয় কি অনেকে আমাকে ইন্ডিয়ান মনে করে। তো কিংবা পাকিস্তানি মনে করে। আমাদের চেহারার অবয়বের কারণেই। তো হিন্দি কিংবা উর্দু বলা শুরু করলে আমি আমি বলি যে, "আমি তো বুঝি না, বলতে পারি না।" আমি আসলেও পারি না। কিন্তু তারা তখন আশ্চর্য হয়ে যায়। কারণ আমরা আ অনেকেই হিন্দিতে বা উর্দুতে কথা বলার চেষ্টা করি। যাই হোক, আজকে অনেক গল্প হলো। অনেক ধন্যবাদ জানাচ্ছি আ জয়ন্ত রায় চৌধুরী এবং গৌ গৌ গৌতম লাহিড়ী আপনাদের দুজনকেই আমার সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য, এবং অনেক কিছু জানলাম। অন্তত আমার এটুকু বিশ্বাস মানুষে যে সম্পর্ক আ
তা রাজনীতির ঊর্ধ্বে সেই সেই সম্পর্কটি খুবই মূল্যবান। আ কারণ আমরা শুধুমাত্র সাংস্কৃতিক সাংস্কৃতিক দিক থেকে যে একই সূত্রে গাঁথা তা তো নয়। আমাদের বেড়ে ওঠা, আমাদের সবকিছুই একে অপরকে প্রভাবিত করে। সেটি অর্থনীতি থেকে সমাজ, সবকিছুর সঙ্গেই সম্পর্কিত। সুতরাং মানুষে মানুষের সম্পর্কটি যেন ওরকম অবিচ্ছেদ্যই থাকে, অকৃত্রিম থাকে সেই প্রত্যাশা রাখছি।